আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। সূচনা পর্ব। অবেলায় ঘুম থেকে ওঠার কোনো নিয়ম নেই এ বাড়িতে। গম্ভীর স্বরে পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে আসে ইনায়ার কানে। ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক গম্ভীর পুরুষ। পুনরায় চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে বল, প্লিজ ভাইয়া আরেকটু ঘুমাই। কতবার বলেছি আমাকে ভাইয়া ডাকবি না ইনু। তো কি বলবো আনান ভাইয়া। আবার ভাইয়া। আনান তেড়ে আসতে গেলেই ইনায়া উঠে এক দৌড় দেয়। দ্রুত সিঁড়িতে এলোমেলো পা ফেলে নিচে চলে আসে সে। এদিকে আনানও পেছন পেছন দৌড়াতে থাকে। খাবার টেবিলের সামনে সকালের নাস্তা পরিবেশনে ব্যস্ত দেওয়ান বাড়ির মেজ বউ রুবিনা ইয়াসমিন। ইনায়া দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, মেজ মা দেখো। রুবিনা ইনায়াকে এক হাতে ইনায়াকে আগলে ধরে বল, হাঁপাচ্ছিস কেন এভাবে ইনু, কত বলেছি শান্ত হয়ে থাকতে। ভাইয়া। ভাইয়া মারবে। রুবিনা ইয়াসমিন এবার আনানের দিকে তাকায়। চোখ গরম করে বলে, ওর পিছনে পড়লি কেন? খেতে বস। আনান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, বেলা বাজে ৮টা মা। মহারানী এখনও ঘুমাচ্ছিলেন। তাই এভাবে নিয়ে এলাম। রুবিনা ইয়াসমিন ধমক দিয়ে আনানকে বলে, তাতে তোর কি? একদম ওর সাথে লাগাতে আসবি না আনান। মেজমার থেকে এমন কথা শুনে ইনায়ার সাহস যেন ১০ গুণ বেড়ে গেছে। মুখ ভেঙচি কেটে চেয়ার টেনে বসে পড়ে সকলের সাথেই। আনান এবার ব্যঙ্গ করে বলে, তোমার আদরের মেয়ে মুখ না ধুয়ে, ব্রাশ না করেই খেতে বসে গেল। বেচারা এক যুগ পরে খাবার পাচ্ছে। আনানকে কোনো জবাব না দিয়েই ফ্রেশ হতে চলে যায় ইনায়া। ইনায়ার পাশের চেয়ার টেনে আনান বসতে গেলেই বাধা পড়ে বাড়ির বড় বুসিমু জাহানের থেকে। আতঙ্কিত হয়ে বলে, ওই চেয়ারে বসিস না বাবা। যে যার চেয়ারে গিয়ে বস। সকাল সকাল ঝামেলা আর ভালো লাগে না। আনান বুঝতে পেরে এক ফালি হেসে বলে, উফ রিল্যাক্স বড়মা। আমার চেয়ারেই বসছি আমি। কিন্তু তোমার এত ভয় পাওয়া মোটেও কাম্য নয়। আয়তাকার টেবিলের এক প্রান্তে বসেছে বাড়ির বড় কর্তা আকবর দেওয়ান। তার পাশেই এ বাড়ির বড় মেয়ে ইনায়া দেওয়ান। ইনায়ার ঠিক অপর প্রান্তে মুখোমুখি বসা এ বাড়ির মেজ ছেলে আনান দেওয়ান অন্তু। ইনায়ার অপর পাশের চেয়ার ফাঁকা থাকলেও আনানের অপর পাশের চেয়ারে বসেছে তার একমাত্র ছোট বোন আনায়া দেওয়ান অনু। ব্রেডে জ্যাম লাগাতে লাগাতে ব্যস্ত হয়ে আনান ইনায়ার উদ্দেশ্য বল, তোর প্রাইভেট আজ 10টায় না ইনু? ইনায়া কৌতূহলী হয়ে জবাব দেয়, কেন? কেন আবার কি? আমি নিয়ে যাব। তুমি আর নিয়ে যাওয়ার কথা বলো না ভাইয়া। তুমি নেওয়ার কথা যেদিনই বলো মিস সেদিনই পড়ানো বন্ধ রাখে। তুমি আমার প্রাইভেটে যাওয়ার জন্য একটা ব্যাড লাক। তোর মিস পড়ানো অফ করলে আমার কি করার? এত কথা বলিস না। চুপচাপ খেয়ে রেডি হয়ে নে। ইনায়াও চুপচাপ খেতে থাকে। এ বাড়ির ছেলেদের মেজাজ তুঙ্গে থাকে সবসময়। কোনো ঠিক ঠিকানা নেই। কার যে কখন কি হয়। ভাবনায় ছেদ ঘটিয়ে ভাইব্রেট করে বেজে ওঠে ইনায়ার ফোন। গ্রুপে মিস মেসেজ পাঠিয়েছে আজ তিনি পড়াতে পারবেন না। ইনায়া কটমট করে তাকায় আনানের দিকে। রেগে বলে, ব্যাড লাক একটা। কে বলেছিল নিয়ে যেতে চাইতে? আকবর সাহেব বিষয়টা থামানোর জন্য উচ্চস্বরে বলে, খাওয়ার সময় কথা বলতে নিষেধ করেছি। ইনায়া এবার মুখ বুজে রাগী চোখে তাকিয়ে থাকে আনানের দিকে। আনান ও বেশ অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলে, তোর ম্যামের দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছিস ইনু। ইনায়ার এখন আর কথা বলার মুড নেই। পড়া থাকেই একদিন পরপর। আজ বন্ধ মানে আবার পরশু যেতে পারবে। এই পড়া ছাড়া বাইরে যাওয়ার সুযোগই হয় না তার। রাগে ফুঁসতে ফুঁসতে উপরে নিজের রুমে চলে যায় সে। পড়াশোনার কথা শুনে নাক সিটকানো মেয়েটা খাতা কলম নিয়ে পড়তে বসেছে। বিরল এ দৃশ্য দেওয়ান বাড়িতে বছরে কয়েকবারই ঘটতে দেখা যায়। তা হল ইনায়ার পরীক্ষার কয়েকদিন আগে থেকে। কলেজ থেকে কড়া নির্দেশনা দিয়ে দিয়েছে টেস্ট পরীক্ষায় পাশ না করলে উচ্চ মাধ্যমিক দিতে পারবে না। তাছাড়াও বাড়িতে ভিলেন চরিত্রে রয়েছে একজন। তার অত্যাচারের জন্য আরও পড়তে হচ্ছে ইনায়াকে। কোনো রকমে উচ্চ মাধ্যমিকে একটা মোটামুটি রেজাল্ট করলেই হবে। ভার্সিটি নিয়ে আর চিন্তা নেই। ইনায়ার দাদা তাদের ভার্সিটির ফাউন্ডার। আবার ভিসি হিসেবে রয়েছেন ওর বড়বাবা প্রফেসর আকবর দেওয়ান। তাছাড়াও ইনায়ার বাবাও প্রফেসর হিসেবে রয়েছেন প্রফেসর কামরুল দেওয়ান, ডিপার্টমেন্ট অব বোটানি। পড়াশোনার প্রেসার কমে যাওয়ার মতো দিবাস্বপ্ন দেখতে দেখতেই দরজায় কড়া অনু। ইনায়া আওয়াজ দিতেই অনু উকি দিয়ে বলে, বড় ভাইয়া পাঠিয়েছে, তুমি ঠিকমতো পড়ছ নাকি তার দেখতে। এত সুন্দর পরিকল্পনাতে ব্যাঘাত ঘটানোর জন্য অনুর উপর বেশ রাগ হয় ইনায়ার। ঝাড়ি দিয়ে বলে, তোর বড় ভাই যে কাজে গিয়েছে তার মন দিয়ে করতে বল। আমার জীবন অতিষ্ঠ করার দায়িত্ব তাকে দেয়নি।
অনু মাথা নেড়ে চুপচাপ চলে যেতে গেলে ইনায়া আবার ডেকে বলে, আর শোন, এসব তোষামত করা বন্ধ কর। ওনাকে খুশি করে লাভ নেই। কিন্তু রাগালে বিরাট ক্ষতি ইনুপু। তুমি বুঝবে না। ভাইয়ার রাগলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। আর কাল এসে তোমাকে পড়া ধরবে, আমাকে জানিয়ে দিতে বল। পর তুমি মন দিয়ে। আর না পড়লে ভাইয়াকে জানানোর দায়িত্বটা আমাকেই দিয়েছে। আসছি আমি এখন। পর বলতে বলতে অনু দ্রুত চলে যায়। ইনায়ার মাথার ভেতরে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওই লোক দূরে গিয়েও শান্তিতে থাকতে দিল না। বড় বাবা শাসন ঠিকই করেছিল, কিন্তু মেজ বাবা সাথে রেখে আস্কারা দিতে দিতে বাদর বানিয়েছে। মেজ বাবার প্রতি একরাশ অভিযোগ নিয়ে চুল চেপে ধরে বসে আছে ইনায়া। দেওয়ান ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান ইনায়ার মেজ বাবা হুমায়ুন দেওয়ান, এবং ওই কোম্পানির সিইও বানিয়েছেন তার আদরের ভাতিজা দেওয়ান নীলকে। বর্তমানে এই অসভ্য, বদমেজাজি মানুষটার উপর রাগ আওড়াচ্ছে ইনায়া। সে সময়ই তার কাছে কল আসে, ভিডিও কল। স্ক্রিনে ভেসে ওঠে অসভ্য দিয়ে সেভ করা নাম। চলবে আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 2। বিরক্ত হয়ে ফোন উল্টিয়ে বসে রিল ইনায়া। মাত্র 2 দিনের জন্য বাইরে কাজে গিয়েছে, এখন আবার আদিক্ষেতা করে ভিডিও কল দিচ্ছে। ভালো দুটো কথা বলার জন্যে যে কল দিয়েছে তার কিন্তু নয়, তার বিষবাক্য শোনানোর জন্য কলটা করেছে। দুবার রিং বাজার পরে আর কল আসল না। তবে মিনিট 5 মাথায় অনু হুড়মুড় করে ইনায়ার ঘরে প্রবেশ করে। ভিডিও কলের ব্যাক ক্যামেরা দিয়ে ইনায়াকে দেখাতে দেখাতে বলে, ভাইয়া, ইনুপু পড়ছে। না পড়লে আমি জানিয়ে দিব। কথা বলবে? ফোনের ওপাশ থেকে ভারী মোটা কণ্ঠের ছোট্ট একটা জবাব এলো, না। এইটুকু বলেই কলটা কেটে দেওয়াতে হাফ ছেড়ে বাঁচল অনু। অসহায় হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বল, ভাইয়াকে রাগাও কেন ইনুপু? ইনায়া কোনো জবাব না দিয়ে ঠাস করে বই বন্ধ করে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। ইনায়ার পাশের রুমই আনানের। তাই নিজের ঘর থেকে বের হয়ে নিচে যেতে গেলে আনানের সাথে দেখা হয় সচরাচর। আজও ব্যতিক্রম নয়। আনানের রুমের সামনে দিয়ে যেতে গেলেই আনান হাঁক ছেড়ে ডেকে বলে, ইনু, এদিকে আয়। দরজার সামনে দাঁড়িয়ে ইনায়া বলে, বলো ভাইয়া। আবার ভাইয়া? তোকে মারার জন্য সুযোগের অপেক্ষায় আছি। আর ভেতরে আসতে বলছি না। না, ভেতরে যাব না। ভাইয়া বাসায় নেই, আজ পড়তে বসার জন্য তোকে কেউ আমার রুম থেকে বের করে দিবে না। ইনায়ার রাগটা ঝট করে বাড়ে গেল ভাইয়া কথাটা শুনেই। হনহন করে রুমের ভেতরে গিয়ে বল, তোমার ওই খাটাস ভাইকে না এই ইনায়া ভয় পায় না। বলে দিও তাকে। ইনায়ার রাগ দেখে আনানও ব্যঙ্গ করে বলে, কিন্তু ওই খাটাস ভাইকে দেখলেই কার যেন গলা দিয়ে আর আওয়াজ বের হয় না। ফালতু কথা বলো না তো। আমি নিচে গেলাম। ইনায়া যেতে গেলেই আনান পুনরায় ডাক দেয়, ইনু শোন, বলে ফেল। তোর কি কিছু মনে হয়? মানে কিছু অনুভূত হয়? কি নিয়ে? এই ধর, আমি তোকে ভাইয়া বলতে বারণ করি। কেন করি তা নিয়ে কিছু মনে হয় না? হ্যাঁ মনে হয় তো। আনান হাঁ হয়ে প্রশ্ন করে, কি মনে হয়? মনে হয় তুমিও তোমার অসভ্য বড় ভাইয়ের মতো আমার থেকে দূরত্ব বাড়াতে চাও। তাকে যেমন ভাইয়া ভাইয়া ডেকে আবদার করি না, তুমিও তেমন চাও। ধুর, আমার মাথা মনে হয়েছে তোর। নীল ভাই তো অনেক গম্ভীর, আনায়া ছাড়া কেউই ভাইয়াকে ভাইয়া বলে না। তুই তো ডাকিসি না। সে যাই হোক, আমি অতটাও গম্ভীর না। আর কি কারণ হতে পারে তাহলে ভাব তো। ইনায়া গালে হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করে বল, ওমম ভাবলাম। আনান অতি উৎসুক হয়ে বল, কি? এই যে তুমি একটা পাগল। ইনায়ার কথা শুনে আনান তেড়ে আসতেই ইনায়া এক দৌড়। গন্তব্য সোজা বর্মার ঘর। দুতলায় সিডি দিয়ে উঠে বাম পাশের শেষ প্রান্তের রুমটাই আকবর দেওয়ান ও শিমু জাহানের। সিডির ডান পাশের রুম আনানের এবং তার পাশের রুম ইনায়ার। ঘরে শিমু জাহানকে দেখতে পেয়েই ইনায়া গিয়ে তাকে জড়িয়ে ধরে। গলা জড়িয়ে ধরে বলে, আচ্ছা বড় মা, আমাকে কেউ মারতে আসলে তুমি তার কি করবে? প্রশ্নের আগা মাথা বুঝতে না পেরেই তিনি বলেন, মেরে একেবারে ঠ্যাং খোড়া করে দেব। আনান দরজা থেকেই বর্মার কথা শুনতে পেয়ে ইনায়াকে চোখ রাঙিয়ে শাসাল। এদিকে ইনায়া পুরো নিশ্চিন্ত হয়ে দাঁত বের করে খিলখিল করে হেসেই চলেছে। হায়ার ম্যাথ এর যোগজীকরণ করতে গিয়ে ইনায়ার মাথায় বিরাট বড় জটলা পেকে গিয়েছে। এদিকে কাল কোচিংয়ের পড়া শেষ না করতে পারলেই বাড়িতে কল আসবে। তাই আর কিছু না ভেবেই ইনায়া তার বই খাতা নিয়ে সোজা চলে যায় আনানের রুমে। দরজা দুবার নক করতেই আনান বলে, খোলা আছে। সাড়া পেয়ে ইনায়াও ভিতরে ঢুকে যায়। আনানের কাছে আবদার করে বলে, ভাইয়া প্লিজ এই ম্যাথ ক্যালকুলেশনটা বুঝিয়ে দাও। নিজের পড়া নিয়ে ব্যস্ত আনান এক ঝলক ইনায়ার দিকে তাকিয়ে বল,
সরি ইনু, তোকে আমি বুঝিয়ে দিতে পারব না। ভাইয়া কড়া করে নিষেধ করে দিয়েছে যেন তোকে কিছু না বলে দেই। কেন? কি সমস্যা তোমার ভিয়ের? তুই যাতে নিজে নিজে চেষ্টা করিস এই জন্যই মানা করেছে। এখন নিজের রুমে যা। আমাকে ঘর থেকে বের করেও দিতে বলেছে বুঝি? আনান মাথা নেড়ে হ্যাঁ বলে বল। পড়াশোনা নিয়ে কোনো আপোস নয়। আনানের কথায় পাত্তা না দিয়ে ইনায়া একইভাবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে অসহায় হয়ে বলল, আজ সে বাসায় নেই, এটা বুঝিয়ে দাও না প্লিজ। ইনায়ার এমন আবদারে মায়া হয় আনানের। রাজি হয়ে যায় বোঝানোর জন্য। ঘণ্টা খানেক হয়ে গেল ইনায়া এখনও অঙ্ক করছে আনানের কাছে থেকে। এদিকে অনু ৫ থেকে ৬ বার ইনায়ার ঘর থেকে ঘুরে এসেছে সে কি করছে তা দেখার জন্যে। একেবারে খুঁটে খুঁটে হিসাব দিচ্ছে সে নীলকে। প্রথম কয়েকবার তাকে জানায়। ইনুপু মনে হয় ওয়াশরুমে, মনে হয় নিচে, মনে হয় ছোটমার কাছে, মনে হয় মার কাছে, ইত্যাদি। অবশেষে ধৈর্যহারা হয়ে নীল তাকে আদেশ করে ভিডিও কলে পুরো বাড়ি তাকে দেখাতে। আদেশ পাওয়া মাত্র কাজে লেগে পড়ে অনু। একে একে সব দেখাতে গিয়ে চোখ গিয়ে থামে আনানের রুমে। ইনায়াকে দেখতে পেয়েই অনু চিৎকার করে উঠল, ইনুপু, তুমি এখানে? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছিলাম তোমায়। অনুকে দেখে অবচেতন মনে শুকনো ধোক গিলে ইনায়া। অনু তার হাতের ফোনটা নিয়ে ইনায়ার সামনে ধরে। নীল শীতল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এরপর শান্ত শীতল কণ্ঠে বলে, পড়া শেষ? ইনায়া কাপা গলায় বলে, একটা ম্যাথ বুঝতে পারছিলাম না, তাই আনান ভাইয়ার কাছে এসেছিলাম। নীল ছোট করে ধোক গিলে বলল, ভালো করেছিস, এখন গিয়ে ঘুমিয়ে পড়। ম্যাথ কাল করা যাবে। কিন্তু কোচিং কালই। কাল ছুটি দিয়েছে। কালকের পড়া পরশু পড়াবে। এটুকু বলেই কল কেটে দেয় নীল। ইনায়া আর আনান দুজনেরই জানে পানি নেয় আর। তাদের দেখা এ পৃথিবীর সবচেয়ে রাগী মানুষটাকে অমান্য করার ফল যে কি হবে ভেবে পাচ্ছে না তারা। তখনই আনান আতঙ্কিত হয়ে বলল, তোকে বলেছিলাম আমি বোঝাতে পারব না ইনায়া। নিজের পড়া নিজেই বুঝতি। কোচিং প্রাইভেটে কি করতে যাস? ভাইয়া এখন ভাববে তোর পড়া ফাঁকি দেওয়াতে আমিও সাহায্য করি। ইনায়া কোনো জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন আনান ওকে একটা ইংলিশ প্যাসেজ বুঝিয়ে দিয়েছিল বলে নীল সবার সামনে কিভাবে ওকে অপমান করেছিল। আনানকে বলেছিল, যদি ইনায়ার ভালো চাস তাহলে আর কখনো ওকে পড়া বুঝিয়ে দিবি না। কারণ এতে ও গাধিতে পরিণত হচ্ছে। নিজের চেষ্টায় পড়তে দে। ভাইয়ের কথায় যুক্তি পেয়ে আনানও ইনায়ার পড়ার বিষয়ে নাক গলায়নি কখনো। এত কিছুর পরেও ইনায়াকে নিয়ে রুমে লক করে রেখেছিল। হাত মুঠো করে কাচের গ্লাস ভেঙে ইনায়াকে দিয়ে তার পরিষ্কার করায় নীল। রক্ত দেখে দৃষ্টি ঝাপসা হয় তার। ব্লাডোফোবিয়া আছে জেনেও এমন করা মানুষটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই নেই ইনায়ার মনে। প্লট টুইস্ট কেমন লেজেচ? চলবে। আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব ৩। শরীরে ঠান্ডা পানি পড়তেই শিউরে উঠল ইনায়া। টেবিল থেকে মাথা উঁচু করে মুখ থেকে পানি মুছল হাত দিয়ে। এই ভোরে এমন কাজ কে করল তা এখনও ইনায়ার মাথায় আসছে না। ক্ষিপ্ত হয়ে তাকায় পানি পড়ার উৎসের দিকে। হাত ভাঁজ করে ঘাড় কাত করে দাঁড়িয়ে রয়েছে নীল। সকাল সকাল এই দৃশ্য দেখতে পেয়ে ইনায়ার চোখ কপালে। এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। কাল রাতে টেবিলে বসে আনানের থেকে শেখা ম্যাথগুলো করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিল সে। নীলকে দেখে কাপা গলায় ইনায়া বলল, ভা ভা। এতটুকু বলতেই টাবিলের উপর ভারী হাতের বাড়িতে চমকে যায় ইনায়া। জোরে চেঁচিয়ে নীল বলে, চুপ, একদম চুপ। পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছিলি কেন? ইনায়া পরনের জামাটা দুহাতে চেপে ধরে বলে, আজ তো পড়া নেই, আর পড়া যা ছিল প্রায় শেষ। ইনায়ার কথা শুনে টেবিল থেকে খাতাটা নিয়ে ম্যাথ করা সমস্ত পৃষ্ঠা এক টানে ছিঁড়ে ফেলে নীল। তারপর পুনরায় হাত ভাঁজ করে ঘাট কাত করে প্রশ্ন করে, তারপর? ইনায়ার এত কষ্ট করে করা বাড়ির কাজগুলো এক নিমিষেই নষ্ট করে দিল নীল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ইনায়ার। নীল তার হাতে টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে পড়তে বস। অসম্ভব রকম রাগ নিয়ে পড়তে বসে সে টেবিলে পুনরায়। ভেজা টেবিলে বই খাতা নামাতেই সেগুলো হালকা হালকা ভিজতে শুরু করে। ইনায়াকে সচেতন করার উদ্দেশ্যে নীল ছোট করে বলে, ভিজে যাচ্ছে। নীলের কথা যেন ইনায়ার কানেই যায় না। তার ঘরে আর কেউ নেই এমন একটা ভাব নিয়ে কাজ করছে সে। এদিকে ইনায়া যে জেদ করে এমন করছে তা বুঝতে পেরে নীল ও পাত্তা না দিয়ে বলে, কারো বই খাতা ভিজলে কিছুই যায় আসে না আমার। এরপর নিজের ফোন বের করে কানে এয়ারপডস লাগাতে লাগাতে বলে, 10 মিনিট সময় দিলাম, এর মধ্যেই টেবিল মুছে নিজের জামাকাপড় পাল্টিয়ে নিবি।
কথাটা বলেই কোলে কাউকে হ্যালো হ্যালো বলতে বলতে নীল চলে যায়। রাগে জেদে ইনায়ার একদমই নিজের পোশাক পরিবর্তন করতে ইচ্ছে করছে না। টেবিল পরিষ্কার করলেও সে স্থির হয়েই দাঁড়িয়ে রয়েছে অমন ভেজা অবস্থায়। দরজার সামনে থেকে নীল আরও একবার আওয়াজ দিল, 10 মিনিট, ঠিক 10 মিনিট। সকাল 6টা থেকে এখন সকাল 10টা, এই 4 ঘণ্টা একটানা টেবিলে বসে আছে ইনায়া। এখান থেকে একটুও নড়ার সুযোগ নেই তার, কারণ সামনে বসে আছে স্বয়ং দেওয়ান নীল। এ বাড়িতে সকলে 8টার মধ্যেই নাস্তা করে নেয়, তবে আজ না খেয়েই তাকে এভাবে বসে থাকতে হচ্ছে। টেবিলে বসে বেশ অনেকক্ষণ মোচড়ামুচড়ি করে অবশেষে নীলকে বলেই ফেলল, আমার ক্ষুধা লেগেছে। একটানা ফোন চালানোতে মগ্ন নীলের কানে কিছুই ঢুকল না। আরও 2-1বার ডেকেও কোনো সাড়া না পেতে ইনায়া চেয়ার ছেড়ে উঠে যায়। বাইরের দিকে যেতে গেলেই নীল পেছন থেকে ডেকে বলে, উঠার আগে আমার অনুমতি নিয়েছিলি? ইনায়ার পা চলা সাথে সাথে থেমে যায়। ঘাট ঘুরিয়ে বলে, আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি মনে হয় ভাবির সাথে কথা বলায় ব্যস্ত ছিলেন। বাড়তি কথা বলবি না, আর আমার দিকে নজর রাখার চেষ্টা করবি না ভুলেও। ওই যোগ্যতা নেই তোর। লজ্জায় অপমানে ইনায়ার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। গলার কাছে দলা পাকিয়ে আসছে। কোনো রকমে কান্না সংবরণ করে নিজেই মনে মনে বলল, ওনার হবু বউ এত যোগ্য। এমন সময় নীলের বাবা আকবর দেওয়ান ঘরে প্রবেশ করে। তাকে দেখেই নীল দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, কিছু বলবেন আব্বু? গম্ভীর গলায় আকবর দেওয়ান জবাব দেন, তোমার আজ রাতে আসার কথা ছিল না, তাহলে এত ভোরে এসেছ কেন? একটা আর্জেন্ট কাজ ছিল আব্বু। এসে দেখা করলে না কেন? আম্মু বলল আপনার শরীর খারাপ, ঘুমাচ্ছেন, তাই ডাকিনি আর। আকবর সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, রেজাল্ট এত ভালো তোমার, তবুও ভার্সিটির লেকচারার হিসেবে জয়েন হচ্ছ না কেন? তোমার মতো এত যোগ্য কাউকে কেউই পাবে না। আর কতদিন অপেক্ষা করাবে নীল? বাবাকে আশ্বস্ত করে নীল জবাব দেয়, আর বেশি দিন না। যোগ্য মানুষদেরকে পাবেন আর কিছু মাস পরেই। চোখের পানি শুকিয়ে আসতেই নীলের বলা মানুষদের শব্দটি বারবার বাজতে থাকে ইনায়ার কানে। মনের মধ্যে নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে। মনে প্রশ্ন জাগে, তবে কি ওনার বউ ও আমাদের ভার্সিটির লেকচারার হিসেবে যুক্ত হবে? আকবর দেওয়ান ছেলের জবাবে আশার আলো দেখতে পায়। নীলের কাঁধে হাত রেখে বলে, শুনলাম সকাল থেকে তুমি আর ইনায়া কিছুই খাওনি। খেয়ে আসো এখন গিয়ে, পড়াশোনা পড়ে হবে আবার। বড়বাবার মুখে এমন কথা শুনে ইনায়ার চোখ চিকচিক করে ওঠে। এবার ওই অসভ্য লোকটা কিভাবে আটকাবে তা ভেবে হাসতে থাকে সে। কিন্তু ইনায়ার ভাবনায় এখন বালতি জল ঢেলে নীল উত্তর দেয়, আমি খাবার এনেছিলাম, ওটাই খেয়ে নিয়েছি আমরা। এখন ও পড়ুক, কোচিং থেকে কল করে কমপ্লেইন জানিয়েছে। আবার কাল আনানকেও জ্বালিয়েছে কিছু পারে না বলে। নীলের এমন কথা শুনে ইনায়ার মাথায় হাত। বানিয়ে বানিয়ে এত সুন্দর মিথ্যে বলে কিভাবে? আকবর দেওয়ানও হতাশ হয়ে ইনায়াকে দেখে চলে যান। ঠিক দুপুর 2টায় ইনায়া খাওয়ার অনুমতি পায়। তবে নিজের রুমেই টেবিলে বসে খেতে হবে। আজ টেবিল ছেড়ে কোনোভাবেই উঠা যাবে না বলে নীলের কড়া নির্দেশ। সে মুহূর্তে আনানও তার খাবার নিয়ে ইনায়ার ঘরে আসে। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমাদের ছাড়া খেতে পারছি না। নীল ফোনের মধ্যে মনোযোগ দিয়েছে দেখে আনান ইনায়ার দিকে তাকিয়ে বলে, কিছু মানুষ সামনে থাকলে এমনি এমনি খাওয়া হয়ে যায়। হঠাৎ নীলের ফোন পড়ে যেতে গেলেই তা ধরতে গিয়ে খাবারের প্লেট ও পড়ে যায়। আনান এগিয়ে এসে তুলতে গেলে নীল তাকে থামিয়ে বলে, তুলতে হবে না, রেখে দে, আবার এনে দিচ্ছি। বলেছি, আগ বাড়িয়ে কাজ ভালো লাগে না। আর নিচে কাউকে বলিস না। এখন যা এখান থেকে। ভাইয়ের এমন মেজাজ দেখে আনানের আর কিছু বলার সাহস হয় না। ইনায়াকে একটু দেখে সে চলে যায়। নীল সারাদিন না খেয়ে আছে, এখন খেতে গিয়েও তা নষ্ট হয়ে গেল। বিষয়টা ভেবে বেশ খারাপ লাগে ইনায়ার। নীলকে উদ্দেশ্য করে বলে, খাবেন না? ইনায়ার দিকে না তাকিয়ে নীল ফ্লোর পরিষ্কার করতে করতে জবাব দেয়, কেন খাইয়ে দিবি? চলবে। আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 4। নীলের মুখে হঠাৎ এমন অদ্ভুত কথা শুনে ইনায়া থমকে যায়। প্লেটের ভাতগুলো আঙ্গুল দিয়ে নাড়া থামিয়ে নীলের দিকে তাকায় অদ্ভুত দৃষ্টিতে। ইনায়ার চাহনি উপেক্ষা করে নীল বলে, রিল্যাক্স, তোর মতো কারো হাতে অবশ্যই নীল খাবে না। নীলের মুখে এমন কথা শুনে ইনায়ার চোখে পানি চলে আসে। পুনরায় ভাত নাড়তে নাড়তে সে ভাবতে থাকে, আমি তো আগ বাড়িয়ে কিছু বলিনি। উনি আগে বলে আবার উনি এভাবে অপমান করে কেন? ঘড়ির দিকে একবার তাকিয়ে ইনায়ার দিকে তাকায় নীল। ভারী গম্ভীর কণ্ঠে বলে,
প্লেট রেখে হাত ধুয়ে আয়। তোর খাওয়ার জন্য তো আমি এখানে বসে থাকব না। কাজ তোর নাই থাকতে পারে, এই জন্য হয়তো মানুষের রুমে গিয়ে বসে থাকিস। তাই বলে আমি তো আর এমন না। নীলের খোঁটা দেওয়া এমন কথায় কোনো জবাব দেয় না ইনায়া। চুপচাপ উঠে গিয়ে প্লেট রেখে হাত ধুয়ে চলে আসে সে। টেবিল ছেড়ে ইনায়াকে একেবারে রাত 10টায় উঠতে দেয় নীল। এর মধ্যে ইনায়া নিজেও আর উঠতে চায়নি। সকলে খাবার টেবিলে একসঙ্গে হাসিখুশিভাবে উপস্থিত হলেও ইনায়া বেশ মনমরা হয়েছিল। টেবিলে ইনায়া এবং আনান একে অপরের মুখোমুখি বসে রয়েছে। আনান একের পর এক প্রশ্ন করেই চলেছে। কি হয়েছে তোর ইনু? মন খারাপ কেন? ইনায়া কোনো জবাব দেয় না। আরও একবার প্রশ্ন করতেই নীল ধমকে বলে, খেতে বসেছিস, চুপচাপ খাবি। এত কথা বলার কি হয়েছে? এত খোঁজ নিতে হবে না তোর। আর যদি খুব ইচ্ছা করে আরও অনেক মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা কর। আকবর দেওয়ান নীলের দিকে তাকাতেই নীল চুপ হয়ে যায়। এরপর তিনি নীলকে আদেশের স্বরে বলে, ওরা তোমার ছোট, তাই সুন্দর করে বুঝিয়ে কথা বলবে। আনানও চুপচাপ নিজের খাবারের দিকে মনোযোগ দেয় তখনই। তবে মিনিট 5 মধ্যেই সে ইনায়ার পায়ে আস্তে করে টোকা দেয়। কিন্তু ইনায়া তাতে কোনো সাড়া দেয় না, পাটা হালকা করে সরিয়ে নেয়। এটা দেখে আনান আরও একবার পায়ের টোকা দিতে গেলে ইনায়া বিরক্তিসূচক আওয়াজ করে। নিজের পা চেয়ারের পায়ার সাথে বাঁধিয়ে রাখে। ইনায়ার হাবভাব দেখে নীল কিছুটা সন্দেহ করে ইনায়ার চেয়ারের নিচেই ফ্লোরে পা দেয়। তখনই আনান আরও একবার পায়ে টোকা দিতে গেলেই নীল যা সন্দেহ করেছিল তাই সঠিক তা বুঝতে পারে। অমন শক্তিশালী বড় পা দিয়ে আনানের পায়ের উপরে চাপা দেয়। ব্যথা সহ্য করতে না পেরে আনান চিল্লিয়ে দাঁড়িয়ে যায়। রুবিনা ইয়াসমিনও ছেলের এমন কান দেখে ভয় পেয়ে যান। উঠে এসে আনানকে ধরে বলে, কি হয়েছে আব্বু? ভয় পেয়েছিস? আনান রাগে কটমট করে ইনায়ার দিকে তাকিয়ে দাঁত দাঁত চেপে বলে, রাখস। এরপর মায়ের দিকে তাকিয়ে বলতেই যাবে কি হয়েছে, তখনই নীল আনানকে থামিয়ে দিয়ে বলে, মনে হয় ওর পায়ে তেলাপোকা উঠেছিল, তাই হয়তো ভয় পেয়েছে। এরপর আনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাই না আনান? আনানের বুঝতে বাকি থাকে না কাজটা কার। তাই মাথা নাড়িয়ে টেবিলে পুনরায় চুপচাপ বসে পড়ে। সকলে টেবিল ছেড়ে উঠে গেলেও আনান উঠতে পারে না। তার পায়ে অসম্ভব ব্যথা করছে, ফুলে লাল হয়ে গিয়েছে। তাকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে ইনায়া বলে, তুমি উঠবে না? সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার সময় নীল ইনায়ার প্রশ্ন শুনে আবার তাদের কাছে ফিরে আসে। এরপর ইনায়াকে বলে, তুমি উঠবে না? এটা আবার কেমন কথা? ও তোর বড় ভাই, সব সময় ভাইজা ভাইজা বলে সম্বোধন করবি। বড়দের সম্মান করতে শিখিসনি। পড়াশোনা তো পারিস না, এটা অন্তত করে নে। ইনায়া আর এক দফায় চমকে যায়। যেই নীল সব সময় তাকে বলে ভাই ভাই করবি না, সেই নীলই ভাইকে নিয়ে এত বড় বাণী শুনিয়ে গেল। ইনায়া নিজের ভুল শুধরে আনানকে পুনরায় বলে, ভাইয়া তুমি উঠবে না? ইনায়ার সাথে তাল লাগিয়ে অনু বলে, হ্যাঁ ভাইয়া, কি হলো? উঠছ না কেন? সবাই তো চলে যাচ্ছি। আনান বিরক্ত হয়ে দুজনকে একসাথে বলে ওঠে, তোরা তোদের কাজ কর, আমাকে নিয়ে ভাবতে হবে না। অনু আবার প্রশ্ন করতে গেলে আনান তাকে থামিয়ে বলে, রুমে যেতে বলেছি আনায়া। ইনায়া আর অনু একসাথে উপরে উঠে চলে যায়। এদিকে নীল ফ্রিজ থেকে আইস প্যাক এনে আনানের হাতে দিয়ে বলে, লাগিয়ে নে। পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে সেও উপরে চলে যায়। আনানের থেকে ধমক খেয়ে অনুর বেশ মন খারাপ। ইনায়া বুঝতে পেরে অনুকে নিজের রুমে নিয়ে আসে। কিন্তু অনু একভাবেই মুখ ফুলিয়ে বসে থাকে। ইনায়া অনুর থুতুনি উঁচু করে বলে, কাল ঘুরতে নিয়ে যাব, আর ফুচকাও খাওয়াব, আর মন খারাপ করে বসে থাকিস না। ইনায়ার প্রস্তাবে অনু সত্যিই আর মন খারাপ করে থাকতে পারে না। ইনায়ার গলা জড়িয়ে বলে, তুমি অনেক ভালো ইনুপু। থাক থাক, আমাকে আর ভালো বলতে হবে না। তোর ভালো ভাই আছে না, তাকে গিয়ে বল, তোর আদরের নীল ভাই। অনু ইনায়ার কথা শুনে মুচকি হেসে বলে, আচ্ছা ইনুপু, তুমি বড় ভাইয়ার উপর এত রেগে থাকো কেন? ইনায়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ওনার সমস্যা কি বলতো? নিজেকে অনেক বড় কিছু ভাবে, পড়াশোনায় একটু ভালো বলে বাকিদের গাধা গরু মনে করে। অনু গালে হাত দিয়ে খুব মনোযোগ দিয়ে ইনায়ার কথা শুনে। ইনায়া এক নাগাড়ে বলেই চলেছে, উনি ভাবে যে উনি একাই পড়াশোনা করেছে। মানুষ বলতে দুনিয়াতে একজনই, আর এই আমরা সবাই না। আমরা হলাম ছাগল, ভেড়া, মহিষ, এমনকি তুইও। অনু এবার মুখ থেকে হাত নামিয়ে বেশ সিরিয়াস হয়ে বল, কি বলো ইনুপু? ভাইয়া আমাকেও বলেছে এইসব। আমাকে বললে তোকে কেন বলবে না? নাকি তুইও ওনার মতো ভাবিস নিজেকে?
নীল ওদের দুবনের কথার মাঝেই রুমে প্রবেশ করে। ইনায়ার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলে, ইনায়া তোর ফোনটা দে। নীলের এমন কথায় বেশ থতমত খেয়ে যায় ইনায়া। কাপা গলায় বলে, কে, কেন? প্রশ্ন করতে বলেছি। ফোনটা দে। ইনায়া হাত বাড়িয়ে ফোনটা দিয়ে দেয়। নীল ফোন নিয়ে বলে, আমি খোঁজ পেয়েছি তুই নাকি থেকে ফোন চেক করিস। কারো জন্যে অপেক্ষা করে থাকিস নাকি সবসময়। ইনায়া রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকায়। এদিকে অনু কান ধরে বসে রয়েছে। ইনায়া রেগে বলে, কালকের প্ল্যান ক্যান্সেল। যা নিজের রুমে যা। অনু দৌড়ে রুমে যেতে গেলে নীল তাকে থামিয়ে বলে, কাল ফুচকা খেতে নিয়ে যাব, এখন যা ঘুমিয়ে পড়। অনু আবার খুশি হয়ে রুম থেকে চলে যায়। অনু যেতেই নীল ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুইও ঘুমিয়ে পড় গাধা গরু ছাগল ভেড়া মহিষ। ইনায়া চোখ বর বর করে নীলের চলে যাওয়া দেখছে। এই লোকটা তার মানে আড়ি পেতে সব শুনছিল। চলবে। আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব ৫। খাবার টেবিলে বসে ক্রমাগত পা নাড়িয়ে চলেছে ইনায়া। চোখ বন্ধ করে ঠোঁট বিট বিট করে একটানা পড়াগুলো মনে করছে। খাবার দিতেই কারো সাথে কোনো কথা না বলে খেতে শুরু করে দেয়। নীল ইনায়াকে আজ চোখে একবার দেখে নিজেও খাওয়াতে মনোযোগ দেয়। ইনায়ার মুখে কোনো কথা নেই। আবার কাজেও এমন তাড়াহুড়ো দেখে অনু জিজ্ঞেস করে, আজ তোমার কি হলো ইনুপু? গম্ভীর হয়ে গিয়েছ বড় ভাইয়ার মতো। ইনায়া ভ্রু কুঁচকে অনুর দিকে তাকায়। রেগে বলে, তোর সি পরীক্ষা না কিছুদিন পরে? পড়ার কথা চিন্তা কর আমাকে নিয়ে না ভেবে। ইনায়ার মুখে এমন কথা শুনে অনু ভভাবাচাকা খেয়ে যায়। আনানেরও গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। পানি খেতে খেতে ইনায়াকে বলে, পরীক্ষার আগের রাত ছাড়া তো তুই এমন সিরিয়াস থাকিস না ইনু। আজ হঠাৎ হলো কি? তেমন কিছুই না। শুধু নিজের যোগ্যতাটা একটু দেখাতে হবে। এরপর নীলের দিকে তাকিয়ে বিড় করে দাঁত চেপে বল, কিছু মানুষকে বোঝাতে হবে পড়াশোনা শুধু তারাই পারে না, আমিও পারি কিছুটা। নীলের কান পর্যন্ত কথাটা পৌঁছেছে কিনা বোঝা যায় না। তবে কথাটা বলা মাত্রই নীল ইনায়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এরপর টেবিল থেকে উঠে হাত মুছতে মুছতে ইনায়াকে বলে, রেডি? নীলের প্রশ্নের কোনো জবাব দেয় না ইনায়া। বরং আনানের দিকে তাকিয়ে তাকে বলে, আনান ভাইয়া, আজ তুমি কি আমায় নিয়ে যেতে পারবে? ইনায়ার মুখে এমন কথা শুনে আনানের মনে হচ্ছে শূন্যে উঠছে সে। ভাইয়ের দিকে তাকায় সাথে সাথে অনুমতির অপেক্ষায়। নীলও তখনই আনানকে বলে, ঠিক আছে তাহলে তুই নিয়ে যা। ইনায়া নীল ব্যতীত আজ প্রথমবার অন্য কারো সাথে যাচ্ছে। আনান গাড়ির চাবি নিয়ে আসে দ্রুত গিয়ে। এদিকে নীলও বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়েছে। গাড়ির কাছে আসতেই ইনায়ার বেশ অস্বস্তি হতে শুরু করে। হালকা স্বরে বলে, গাড়িতে যেতে ভালো লাগে না। শেষবে পাত্তা না দিয়ে আনান বলে, উঠে পড়। এখান থেকে এখানে। কোনো সমস্যা হবে না। নীলের দিকে তাকিয়ে এক কথায় জেদ করেই ইনায়া গাড়িতে উঠে পড়ে। ড্রাইভিং সিটে আনান। পাশে ইনায়া। আনানের কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। এদিকে ইনায়া মাথা ধরে বসে রয়েছে। মোশন সিকনেসের কারণে সে গাড়িতে উঠতে পারে না। তবে আজ নীলের উপর রাগ করার কারণে এক কথায় জোর করেই উঠে পড়েছে। পুরো পথ মাথা ঝুঁকিয়ে বসেছিল ইনায়া। কোচিংয়ের সামনে আসতেই আনান ওকে নামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে দরজা লাগানোর সময় আনান ইনায়াকে ডেকে বলে, শেষ কখন? ১ ঘন্টা পর। আমি আসব আবার। না কোনো দরকার নেই, আমি একাই চলে যাব। তুই একা যেতে হয়তো পারবি, কিন্তু তারপর থেকে তোর বা আমার আর কোথাও যাওয়ার অবস্থা থাকবে না। এদিকে ইনায়ার অসম্ভব খারাপ লাগে যে গাড়িতে উঠলে তার আর বোঝাতে পারে না আনানকে। পেছন থেকে কেউ ইনায়ার চোখ শক্ত করে হাত দিয়ে ধরে রইল। পেছন ঘুরতে ঘুরতে ইনায়া বিরক্ত হয়ে বলে, উফ শামিরা ছাড়। শামিরা চোখ ছেড়ে বলে, কিরে এত বিরক্ত কেন? বিরক্ত হব না। তোর কল দেওয়ার কথা ছিল। কাল রাত থেকে কতবার কল করেছি। ফোন বন্ধ করে মহারানী বসেছিলেন। এখন আবার আমার দোষ দিচ্ছেন। ইনায়া কপালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলল। ভয়ে ভয়ে বলল, আমার ফোন। ওহ শিট। এদিকে আনান গাড়ির হর্ন বাজিয়ে ইনায়াকে ডেকে বলে, তাহলে আমি আসছি। আনান চলে যায়। শামিরা কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনায়ার গলা জড়িয়ে বল, এটা কে রে? ইনায়া সন্দেহের দৃষ্টিতে তাকায় শামিরার দিকে। ভ্রু উঁচু করে বলে, কেন? আরে এমনি। কে বল না। কাজিন। ওই যে আনায়ার ভাইয়া। আমারও। রোজ তো তোর নীল ভাই আসে। আজ এলো যে। আমার এই একটাই ভাই। এতদিন যাকে দেখেছিস সে আমার কোনো ভাই না। ইনায়া মুখ ফুলিয়ে কথাটা বলে।
ইনায়া আর নীলের যে দা কুমড়ার সম্পর্ক তা স্বামীরার অজানা না। তাই নীলের প্রসঙ্গ বদলে বলল, তোর এই ভাইয়ের নাম কি যেন? আনান দেওয়ান। স্বামীরা বিটবিট করে নামটা আওড়াল। ইনায়া এবার স্বামীরাকে ঘুরিয়ে বলে, এই কাহিনী কি রে? তোর কি আমার ভাইকে পছন্দ হয়েছে? স্বামীরা চোখ বড়বড় করে ইনায়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়া আবার বলতে শুরু করে, পছন্দ না হওয়া কিন্তু অস্বাভাবিক বন্ধু। দেওয়ান বাড়ির ছেলে বলে কথা, না হয়ে উপায় আছে? স্বামীরা এবার লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। ইনায়া ওর হাত ধরে টেনে বেঞ্চে নিয়ে বসে। কানে কানে বলে, দাঁড়া, তোকে ভাবি বানানোর প্ল্যান করছি। ইনায়াদের পড়া শেষ হতে ইনায়া স্বামীরার হাত ধরে বলে, শোন, একটা প্ল্যান আছে। স্বামীরা ভ্রু কুঁচকে বলে, কি প্ল্যান? আমাকে এখনও আনান ভাইয়া নিতে আসবে, আর তুই আমাদের বাসায় যাবি আজ। গাড়িতে এখন গিয়ে চুপচাপ সামনে বসবি। স্বামীরা প্রথমে না বললেও ইনায়ার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। আগে গিয়ে উঠে বসে ড্রাইভিং সিটের পাশের সিটে। ইনায়াও পেছন পেছন গিয়ে পেছনের সিটে বসে পড়ে। স্বামীরা বেশ লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে ইনায়া মুখে হাত দিয়ে একটানা হেসেই চলেছে। তখনই ইনায়ার ডান কাঁধে কারো হাত পড়ে। চমকে ইনায়া ডান দিকে তাকাতেই অনুকে দেখতে পায়। এরপর চোখ যায় ড্রাইভিং সিটে। স্বামীরাও কিছু একটা ভেবে আনানের দিকে তাকায়। ড্রাইভিং সিটে নীল সানগ্লাস পরে পেছনের দিকে তাকিয়ে রয়েছে। ইনায়া আর স্বামীরা আরেক দফায় চমকে ওঠে। সাথে সাথে একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, পাত্র বদল। নীল চোখের থেকে সানগ্লাস নামিয়ে অনুর দিকে তাকায়। ভাইয়ের শান্ত চাহনি বুঝতে অনু আর ইনায়ার বেশিক্ষণ সময় লাগল না। অনু ইনায়াকে ঠেলে বের করে দিল। স্বামীরার দিকে তাকিয়ে বল, আপু, তুমি পেছনে আসো আমার কাছে। বাসায় তো যাও না, এখন একটু ছোট বোন ভেবে তো পাশে বসো। অনুর এমন আহ্লাদি কথায় স্বামীরা খুশি খুশি পেছনে চলে আসে। নীল বেশ পোক্ত হাতে গাড়ি চালাচ্ছে। ঘাট হালকা বাদিকে কাত করা, চোখে সানগ্লাস। আর চোখে ইনায়াকে দেখছে নাকি তা ঠিক বোধগম্য নয়। এদিকে ইনায়ার গলা শুকিয়ে কাট। শুকনো ধোক গিলে বলল, আনান ভাইয়া আসলো না কেন? নীল সাথে সাথে ব্রেক করে। ইনায়া সামনের দিকে ঝুঁকে পড়ে। হিসেব মতো তার কপালে আঘাত লাগার কথা ছিল, কিন্তু চোখ খুলতেই দেখে তার কপালের নিচে নীলের হাত। ইনায়া সোজা হয়ে উঠতে নীল আবার চালাতে শুরু করে। আগের মতো করা ব্রেক আর না করলেও নীল খুব ঘন ঘন ব্রেক করতে থাকে। এদিকে ইনায়ার অবস্থা খারাপ। নীলের এভাবে গাড়ি চালানোর ফলে ইনায়া আর বসে থাকতে পারছে না। ভীষণ মাথা ঘুরছে তার। কোনো রকমে কপালে হাত দিয়ে অনুর দিকে তাকিয়ে বল, কোথায় যাচ্ছি আমরা? বাসায় তো এত ঘুরে যাওয়ার কথা না। অনু উত্তেজিত হয়ে উত্তর দিল, মনে নেই আজ ফুচকা খাওয়ার কথা ছিল, তাই সেখানে যাচ্ছি। ইনায়া মাথা চেপে বসে থাকে। স্বামীরা এ অবস্থা দেখে চিন্তিত হয়ে বলে, বেশি খারাপ লাগছে ইনু, গাড়ি থেকে নামবি? ইনায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তবে স্বামীরা নীলকে গাড়ি থামাতে বলার আগেই নীল ইনায়াকে উদ্দেশ্য করে বলে, কিসের খারাপ লাগছে? তোর তো এখন কোনো অসুবিধাই হয় না। সকালেও আসলি নিজের ইচ্ছায়। গাড়িতে উঠতে এখন যে তোর ভালো লাগে তাই তোর বন্ধুকে বলিসনি। স্বামীরা সন্দিহান হয়ে যায়। ইনায়া ভালো করেই বুঝতে পারে নীল ইচ্ছে করেই করছে এসব। ক্লান্ত চোখে তাকায় নীলের দিকে। সানগ্লাস ভেদ করে নীল ইনায়ার ক্লান্ত চোখের দিকে আর চোখে তাকায়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থামিয়ে দেয় সে। ইনায়া এখনও চোখ বন্ধ করে বসে আছে। স্বামীরা নেমে গিয়ে ওকে নামিয়ে নেয়। অনু আর নীল ও নেমে পড়ে। নীল ইনায়ার সামনে গাড়ির সাথে হেলান দিয়ে এক পা ভাঁজ করে দাঁড়িয়ে থাকে, দুই হাত প্যান্টের পকেটে। কিছুক্ষণ ইনায়ার তাকিয়ে থেকে নিজের ফোন বের করতে করতে বলে, বাইক অর কার? ইনায়া ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলে, বাইক। নীল কানে হাত দিয়ে ধমক দিয়ে বলে, জোরে বল। বাইক। চলবে। আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 6। অনু, স্বামীরা আর ইনায়ার সামনে 3 প্লেট ফুচকা রাখা। অনু বেশ খুশি খুশি একটার পর একটা ফুচকা খেয়ে চলেছে। এদিকে স্বামীরা ইতস্তত বোধ করে, কারণ ইনায়া এখনও মাথা টেবিলে রেখে বসে আছে। বেশ কয়েকবার ইনায়াকে খাওয়ার কথা বলে স্বামীরা, তবে কোনো প্রতিক্রিয়া না দেখে নিজেই খেতে শুরু করে। ইনায়া চুপচাপ বসে রয়েছে এখনও। তার মাথার মধ্যে ভীষণ ঝিমঝিম করছে, যেন খেলে বমি করে দিবে। নীলকে অনু অনেকবার অনুরোধ করার পরে নীল ফুচকা খেতে রাজি হয়। ইনায়ার সামনে থেকে প্লেটটা নিয়ে একটা ফুচকায় সামান্য টক ঢেলে ইনায়ার সামনে ধরে। গম্ভীর হয়ে বলে, হা কর। ইনায়া মাথা উঁচু করে চোখ বড় করে তাকায়। অনু আর স্বামীরা মুখের মধ্যে ফুচকা নিয়ে হা করে তাকিয়ে রয়েছে।
ইনায়া অবাক হয়ে বলে, খাব না, খারাপ লাগছে। সকালে পড়তে যাওয়ার সময় খারাপ লাগেনি। ইনায়া জবাব দেয় না। নীল পুনরায় বলে, যা করলে খারাপ হয় তা যেন আর না করা হয়। হা কর এখন। ইনায়া এবার হা করে। নীল ফুচকাটা মুখে পুরে দিয়ে নিজেও একটা খেয়ে অনুর দিকে তাকায়। হাসি দিয়ে বলে, এবার শান্তি বোন। অনুও পাল্টা হাসি দিয়ে সম্মতি জানায়। ইনায়া মুখ ভেঙচি কেটে স্বামীরার দিকে তাকিয়ে বলে, বুঝলি স্বামীরা, এভাবে বোন বলার মতো আমার কেউ নেই। মাঝে মাঝে মনে হয় আমি ওই বাড়ির মেয়ে না। স্বামীরাও ইনায়ার সাথে তাল মিলিয়ে বল, থাক ইনু, মন খারাপ করিস না। তোর আরেকটা ভাই তো আছে। আমি দেখছি কি করা যা। স্বামীরার কথার মাঝে ইনায়া জোরে স্বামীরার পায়ে ধাক্কা দেয়। দাঁতে দাঁত চেপে স্বামীরার কানে কানে বলে, কন্ট্রোল ভাবি, কন্ট্রোল। নীল সন্দেহজনকভাবে দুজনের দিকে তাকাতে ইনায়া স্বাভাবিকভাবে বলে, আনান ভাইয়া আসলে কত ভালো হতো। স্বামীরা ইনায়ার মাথায় হাত বুলিয়ে বলে, থাক দোস্ত, এরপরে আবার আসব, তখন তোর ভাইকেও নিয়ে আসবি। অনু আর চোখে স্বামীরার দিকে তাকায়। নীল ও কিছুক্ষণ ধরে কিছু একটা ভেবে বিল দিতে চলে যায়। নীলের যাওয়া দেখে তাকে শুনিয়ে শুনিয়ে ইনায়া বলে, এরপরে আবার আসব কিভাবে? আজকে তো আমাকে কষ্ট দেওয়ার জন্যে এতদূর ইচ্ছে করে নিয়ে আসা হয়েছে। কি? কে তোকে কষ্ট দিতে চেয়েছে? কার এত সাহস? ইনায়া নীলের দিকে আর চোখে তাকিয়ে স্বামীরাকে বলে, বাদ দে। স্বামীরা ইনায়ার হাত ধরে দাঁত বের করে এক ফালি হেসে বল, দোস্ত, এই মামার ফুচকা আমার ভালো লেগেছে, চল একটু সামনে। ইনায়া হাত আটকে বলে, তো? স্বামীরা দুষ্টু হাসি দিয়ে বলে, ওনাকে পার্মানেন্ট দুলাভাই করব। স্বামীরা ইনায়ার হাত ধরে টেনে এনে ফুচকাওয়ালা মামার সামনে দাঁড়ায়। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, মামা, আপনি কি বিবাহিত? ইনায়া বিস্ফোরিত চোখে তাকায় স্বামীরার দিকে। ফিসফিস করে বলে, কার বিয়ের জন্য ঘটকালি করছিস তুই? স্বামীরা ইনায়াকে খিলখিল করে হেসে জবাব দেয়, শর্মির। ইনায়া আর হাসি থামাতে পারে না। দুজনের হেসে গড়াগডি খাওয়ার মতো অবস্থা। হাসতে হাসতে ইনায়ার চোখ যায় নীলের দিকে। নীলরাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়ার দিকে। নীলকে দেখে ইনায়া স্বামীরার হাত টেনে নিয়ে আসে। এদিকে ফুচকাওয়ালা মামা নিজের একের পর এক গুনগান করেই চলেছে। তার কতটি রিকশা রয়েছে, একটি বাড়ি রয়েছে, বয়সও বেশি না, এই 60-এর কাছাকাছি। এমনকি আগে মাত্র 2টি বিয়ে হয়েছে, বেশি না। দরকারে তিনি আলাদা বাড়িতে রাখবে নতুন বুকে। ইনায়া এত কিছুর পরেও কোনো রকমে হাসি আটকে রেখে কোনো রকমে স্বামীরাকে টেনে নিয়ে যায়। এদিকে স্বামীরা মনের মধ্যে সব টুকে নিয়েছে কাল কলেজে গিয়ে শর্মিকে বলার জন্য। নীল অনেকক্ষণ ধরে এই তামাশা দেখছে। ইনায়া আসতেই তার খুব অল্প দূরত্বে গিয়ে বল, বাইরে এসে তাহলে এসব করিস? বাড়িতে গিয়ে সবাইকে বলছি তাদের মেয়ে কেমন ঘটকালি করে বেড়াচ্ছে। আমি কিছুই জানতাম না, সত্যি বলছি। গাড়িতে গিয়ে বস, গো ফাস্ট। স্বামীরা ইনায়ার দিকে তাকিয়ে কানে হাত দিয়ে ইশারায় বলে, সরি। ইনায়া তার দিকে তাকিয়ে চোখ গরম করে গাড়িতে গিয়ে বসে। এত দূরের রাস্তার অর্ধেক যেতে ইনায়া আবার মাথা ধরে বসে রইল। নীলকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বল, আর একটু জোরে চালানো যায় না? ভীষণ মাথা ঘুরছে। নীল হালকা করে ব্রেক করে সাইডে গাড়ি থামায়। নিজে গাড়ি থেকে নেমে সবাইকে উদ্দেশ্য করে বল, নেমে আসো তোমরা। অনু এক লাফে নেমে পড়ে। ইনায়া আর স্বামীরা ধীরে ধীরে নেমে এগিয়ে যায় নীল আর অনুর কাছে। নীল একটা পানির বোতল কিনে ইনায়ার হাতে দেয়। শান্ত স্বরে বলে, একবারে এতটা পথ গেলে বেশি খারাপ লাগবে। কিছু খাবি আর? ইনায়া মাথা নাড়িয়ে না বলে। স্বামীরা ভ্রু কুচকে ইনায়াকে দেখে। অনু নীলের কাছে এসে বলে, ভাইয়া, শপিং মলে নিয়ে চলো ও। নীল ইনায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, যাবি? ইতস্তত বোধ করে ইনায়া মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। মলের ভেতরে ঢুকতেই হাতে হ্যাচকা টান পেয়ে ইনায়া দাঁড়িয়ে যায়। তার ডান হাত স্বামীরা ধরে রেখেছে। সন্দেহের চোখে ইনায়াকে দেখে বলে, কিরে, তোর এই শো কল্ড ভাই এত দরদ দেখাচ্ছে কেন? কাহিনী কি? ধুর, কিসের কাহিনী? এই যে পানি এনে দিল, আবার তোর ইচ্ছে অনুযায়ী এখানে নিয়ে এলো। ইনায়া কিছু বলার আগেই নীল পেছন ফিরে ডাক দেয়। তাই আর কিছু না বলেই ইনায়া দৌড়ে চলে যায়। একটা সুন্দর চুড়ির দোকানে এসে অনু নীলের হাত টেনে দাঁড়িয়ে যায়। আহ্লাদি সুরে বল, ভাইয়া, চুড়ি কিনে দাও, প্লিজ প্লিজ প্লিজ। চুড়িগুলো বাইরে থেকে দেখে ইনায়াও ঢুকে পড়ে স্বামীরাকে নিয়ে। নীল সেদিকে দেখে অনুর আবদারে রাজি হয়ে যায়। একের পর এক চুড়ি হাতে পরে দেখছে ইনায়া। নীল রঙের 1 ডজন চুড়ি সেলসম্যানকে দিতে বললে ছেলেটি ইনায়ার হাত ধরে পরাতেই যাবে।
তৎক্ষণাৎ ছেলেটির হাত থেকে চুড়িগুলো এখন থাবায় নিয়ে নেয় নীল। ইনায়ার হাতে দিয়ে শীতল কণ্ঠে বলল, নিজে পড়তে না পারলে দেখতে আসবি না। ইনায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অনুর কাছে এসে অনুকে উদ্দেশ্য করে বলে, কোনটা নিবি বোন? অনু 1 ডজন লাল রেশমি চুড়ি দেখিয়ে বল, এটা ভাইয়া। ডান। ইনায়ার চোখ ছলছল করছে। স্বামীরার দিকে তাকিয়ে বল, আসল রূপ এটা। আমার কোনো ভাই নেই দোস্ত। আরে মন খারাপ করিস না, আরেকজন তো আছেই। এদিকে ইনায়া হাতে চুড়ি পড়ছে দেখে অনু ইনায়ার কাছে এসে বলে, ইনুপু তুমি নিবা না? ইনায়া মাথা নাড়াল। অনু ইনায়ার হাত ধরে বল, তোমার হাতে এই নীল চুড়ি এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে তোমার জন্যে বানানো। কিছুক্ষণ অপেক্ষা করে আবার বল, দাঁড়াও ভাইয়াকে বলছি কিনে দিতে। ইনায়া মানা করার আগেই অনু ছুটে যায় নীলের কাছে। ইনায়া একটানা বলেই চলেছে, অনু না না। নীল ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। অনু দৌড়ে এসে বলে, ভাইয়া, এখানে সানগ্লাসেস পরে থাকলে লোকে পাগল বলবে। তুই বুঝবি না। নীলের চোখ যে লাল হয়ে আছে তার চশমা ভেদ করে দৃশ্যমান হচ্ছে না। নীলের কথায় পাত্তা না দিয়ে অনু বলে, আচ্ছা বুঝতে হবে না। ইনুপুর ওই চুড়ি পছন্দ হয়েছে বলেই ইনায়ার হাতের দিকে ইশারা করে। নীল সেদিকে তাকতেই ইনায়া হাত লুকিয়ে ইশারায় না না বলে। ভীষণ লজ্জা পেয়ে স্বামীরার পেছনে দাঁড়িয়ে থাকে সে। নীল অনুর দিকে তাকিয়ে বলে, নিজের জন্য কিনতে এসেছিস নিজেটা ভাব। আমি আমার বোনের জন্য দিতে পারি, আর কারো জন্য না। তোর আর কিছু লাগবে? নীলের কথা শুনে ইনায়া আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। স্বামীরাও চলে যায় তার সাথে। নীল অনুর হাতে চুড়িটা দিয়ে বলে, তুই গাড়িতে গিয়ে বস। আমার একটা বক্স নিতে হবে, অফিসের কাজে কিছুক্ষণ সময় লাগবে। অনু চলে যায়। ইনায়ার চোখ লাল, টপটপ করে পানি পড়ছে। স্বামীরা আস্তে আস্তে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে অনুকে বলে, ভাইয়ার আসতে কতক্ষণ লাগবে? কিছুক্ষণ লাগবে তো বল। অফিসের জন্য কি একটা বক্স আনতে গেল। অনুর কথা শুনে ইনায়া নাক টেনে টেনে বল, আমি জানতাম এমনই হবে। ওনার কাজে এখানে উনি এসেছে। আমার খারাপ লাগছিল বলে যে এসেছে এমন না। বুঝেছিস স্বামীরা, উনি আমার ভাই না। আমাকে বোন বলে স্বীকার করে না। আমিই ভুল ভাবতাম। বুঝলি এখন? স্বামীরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নীল কথা মতো একটা বক্স নিয়েই ফিরে এসেছে। তবে সাদা শার্টে ছোপ ছোপ রক্তের দাগ। ইনায়া চোখ মুছে আতঙ্কিত হয়ে নীলের শার্টে হাত রেখে বলে, কি হয়েছে আপনার? নীল জবাব দেয় না। ইনায়া আবার বলে, রক্ত কিসের? নীল হাত সরিয়ে শান্ত স্বরে বলে, কিছু না। ইনায়াও আর কথা বাড়ায় না। মনে মনে বলে, আমি তো ওনার বোন না। যে বোনকে এত ভালোবাসে সে কোনো চিন্তা করছে না, আমি কেন করব? চলবে। আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 7। বাড়ির বড়কর্তা আকবর দেওয়ান ড্রজিং রুমে সদর দরজার সামনে গম্ভীর মুখে বসে রয়েছেন। তাদের 3 ভাইয়ের মধ্যে স্বভাবতই বড় ভাইয়ের কর্তৃত্ব বেশি চলে। নীলকে ঢুকতে দেখেই তিনি উঠে দাঁড়িয়ে গালে সজোরে এক চড় মারলেন। ইনায়া, আনায়া আর স্বামীরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কি হলো হঠাৎ, কি তাদের কারোরই বোধগম্য হয় না। বাড়ির বর বউ শিমু জাহান এগিয়ে আসে ছেলের কাছে। মায়ের আঁচলে আগলে আকবর দেওয়ানকে বলে, শান্ত হও তুমি। আমার ছেলে এমনি কিছু করেনি। নিশ্চয়ই কোনো কারণ আছে। নীলের মুখে হাত দিয়ে তাকে প্রশ্ন করে, কি হয়েছে বাবা? আমাকে বল তো। ওই ছেলে কি করেছিল? ইনায়ার মা, বাড়ির ছোট বউ আয়েশা আক্তার দৌড়ে আসে ইনায়ার কাছে। ধমক দিয়ে বলে, কি হয়েছিল? নীল কার সাথে কেন ঝামেলা করেছে? তুই বলবি সব নাকি তোকেও মারতে হবে? নীল পেছন ফিরে ইনায়াকে দেখে। মেয়েটা ভয়ে আতঙ্কে কুঁচকে রয়েছে। নীল শুকনো ধোক গিলে বলল, ইনু ঘরে যা এক্ষুনি। ইনায়া অপেক্ষা করল না। তার সাথে অনায়া আর স্বামীরাও চলে যায়। আকবর দেওয়ান আবার বলতে শুরু করলেন, খুব বড় হয়ে গিয়েছে, নেতা হয়ে গিয়ে তোমার ছেলে, বুঝলে শিমু? শিমু জাহান মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। রাস্তাঘাটে মারামারি করে, আবার নিজেই পুলিশের কাছে ফোন করে। কারণ জানতে চাইলে জবাব দেন না তিনি। এসব নেতাগিরি শেখালাম আমি। ভাইয়ের এত উত্তেজিত হতে দেখে এগিয়ে এলেন হুমায়ুন দেওয়ান। কাঁধে হাত রেখে বললেন, এত উত্তেজিত হবেন না ভাইয়া। শরীর খারাপ করবে। আমি শুনছি বিষয়টা। তোর আস্কারাতেই এই অবস্থা। আরও উচ্ছন্নে যাক। হুমায়ুন দেওয়ান নীলকে শান্ত হয়ে বললেন, বাবা বলো তো কি হয়েছিল? নীল সরাসরি ইনায়ার রুমের দিকে তাকায়।
ইনায়া, অনায়া আর স্বামীরা উকি দিয়ে কথা শোনার চেষ্টা করছে। সেদিকে এক ঝলক দেখে নীল বলে, দোকানের ওই ছেলে ইনুর সাথে বেয়াদবি করেছে। বাড়ির সকলের চোখ ছানাবড়া। আকবর দেওয়ান ইনায়ার রুমের দিকে তাকায়। ইনায়াকে উকি দিতে দেখে হাঁক ছেড়ে ডাক দেয়। মুহূর্তেই ইনায়া নেমে আসে, সাথে স্বামীরা আর আনায়া। আকবর দেওয়ান ভারী গলায় ইনায়াকে বলল, ওই ছেলে তোমার সাথে বেয়াদবি করেছিল? ইনায়া ভয়ে ভয়ে হয়ে প্রশ্ন করে, কোন ছেলে? বড় বাবা। আকবর দেওয়ান নীলকে আর চোখে একবার দেখে নিলেন। তারপর পুনরায় ইনায়াকে প্রশ্ন করে, যে দোকানে তোমরা গিয়েছিলে ওখানের কোনো ছেলে তোমায় বিরক্ত করেছে? চট করে ইনায়া জবাব দেয়, না। আকবর দেওয়ান আবার নীলকে দেখে। নীল বিস্মিত হয়ে ইনায়াকে দেখে। জোর করে হাত ধরার চেষ্টা ওর কাছে বেয়াদবি মনে হয়েছিল না। বাবার দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বল, ওই ছেলেটা জোর করে ইনায়ার হাত ধরার চেষ্টা করেছিল। আকবর দেওয়ান আনায়ার দিকে তাকিয়ে বলে, তাই অনু? আনায়া ঠোঁট উল্টিয়ে জবাব দেয়, আমি তো এসব দেখিনি। এই জবাবের সাথে সাথে নীল আবার বলে, ও দেখেনি। তবে কথাটা বলা মাত্রই সজোরে নীলের গালে আবার থাপ্পড় দিলেন আকবর দেওয়ান। তর্জনী আঙ্গুল উঁচু করে রেগে বলে, চুপ, একদম চুপ। তোমার ওইসব নেতাগিরি আমার সাথে দেখানোর চেষ্টা করবে না। তোমার বোনেরা কিচ্ছু জানে না, অথচ তুমি বলছো বেয়াদবি করেছে। ও আমার বোন না। তোমার মিথ্যাকে সত্যি বলছে না তাই। নীল বাবার কথায় কোনো জবাব দেয় না। আকবর দেওয়ান পুনরায় বললেন, কেউ দেখল না, অথচ এমন কাণ্ড হয়ে গেল। কেউ আর ছিল না। স্বামীরা বেশ কিছুক্ষণ পরে বল, আঙ্কেল, ভাইয়া সত্যি বলেছে। ওই ছেলে ইনায়ার হাতে চুড়ি পরানোর চেষ্টা করেছিল। ভাইয়া এসে আটকে দিয়েছে। স্বামীরার মুখ থেকে কথাটা শোনা মাত্র আকবর দেওয়ান চুপ হয়ে যায়। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। লাল চোখ নিয়ে তাকায় ইনায়ার দিকে। সে দৃষ্টিতে তীব্র ক্রোধ আর অভিমান। হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। ইনায়া একের পর এক টিস্যু ফেলছে নাক মুছে মুছে। স্বামীরা সামনে বসে বসে সান্ত্বনা দিয়েই চলেছে, আরে বাবা, তুই তো ইচ্ছে করে না বলিসনি। তোর তো বিষয়টা খেয়ালেই ছিল না। ইনায়া নাক টেনে জবাব দেয়, উনি বুঝবে না দোস্ত। তাও স্বাভাবিক। বাইরের একটা ছেলে হাত ধরতে গেল, আর তুই তা মাথায় রাখলি না। কোনো ছেলে তাই তো বুঝতে পারিনি। ইনায়ার কান্নার আওয়াজ বেড়ে চলেছে। স্বামীরা শান্ত করে বলে, থাম এখন, আমি চলে যাব। যাস না, আমার সাথেই থাক। তুই থাকলে নীল ভাই মারতে পারবে না আমাকে। আমার অনেক ভয় করছে। ধুর, মারবে না। কান্না থামা। স্বামীরার কথা যেন ইনায়ার কান পর্যন্ত পৌঁছায় না। অনেকক্ষণ ভেবে স্বামীরা চট করে শর্মিকে কল দেয়। লাউডে রিং বাজতে ইনায়া চোখ মুছে স্বামীরার দিকে তাকায়। ইশারায় বলে, কি? স্বামীরা ফিসফিস করে বলে, দেখতে থাক। 3 বার রিং বাজার পর শর্মি কল ধরে। তাড়াহুড়ো করে বলে, বল বল, কি করছেন মামি? শর্মি একবার ফোনের দিকে তাকায়। পুনরায় ফোন কানে নিয়ে বলে, এই, কোনো মামিকে কল দিতে গিয়ে আমাকে দিলি? আরে, আপনাকেই দিয়েছি মামি। পড়তেছি আমি বিন। রাখ। আরে আরে শোন, কুদ্দুস মামার সাথে কথা হয়েছে আজ। ইনায়া ফিক করে হেসে দেয়। দোকানের নাম ছিল কুদ্দুসের টক ঝাল মিষ্টি ফুচকা। হাসতে হাসতে বালিশে 2-4টে চট ঘুষি মেরে স্বামীরার পিঠে হাত দিয়ে বাহবা দিতে থাকে। নামটাও মেয়ে মনে রেখেছে। বেশ সিরিয়াস দেখছি। শর্মি কিছুই বুঝতে না পেরে বলে, এই কুদ্দুস মামা আবার কে? আপনার অর্ধাঙ্গিনী মামি। ইনায়া পাশ থেকে ফিসফিস করে বলে, উহু উহু, অর্ধাঙ্গ। শর্মি এবার রেগে গিয়ে বলে, কি শুরু করলি? ইনুর কণ্ঠ শুনেছি আমি। কি মতলব পাকাচ্ছিস রে? ইনায়া সাথে সাথে ফোন নিয়ে নেয় স্বামীরার থেকে। টেনে টেনে বলে, কোনো খারাপ মতলব না দোস্ত, কুদ্দুস মামা অনেক ভালো। তুই রাজি হয়ে যা। স্বামীরা ওনার ফুচকা খেয়ে ফ্যান হয়ে গিয়েছে। আই এম শিওর যে তুইও পছন্দ করবি। আর শোনো, ওনার নিজের রিকশাও আছে। তুই ওটাতে করে বিয়ে করবি। স্বামীরা ইনায়ার কথায় তাল দিয়ে বল, বয়সও বেশি না, এই ধর 60। তুই ভাবিস না ছেলে খারাপ। প্রেম করে না, কোনো প্রেমিকা নেই। তবে 2টা বউ আছে। আমি বলি কি দোস্ত, নো কম্প্রোমাইজ। তুই আলাদা বাড়িতে থাকবি মামার সাথে। শর্মি এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। রাগ দেখিয়ে বলে, মশকরা করার জায়গা পাস না। আমার বেবিকে সব বলে দিব। 10 বছরের বড় কাউকে বেবি বলতে একটু লজ্জা পা দোস্ত। ইনায়া আবার আগুনে ঘি ঢেলে স্বামীরাকে বলে, কুদ্দুস দুলাভাই 4-5 বছরের বড়। আর কুদ্দুস দুলাভাই যে টাকলা, তা বলবি না? টু টু আওয়াজে কল কেটে যায়।
এদিকে দুই বান্ধবী হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এই ভোরদুপুরে কেঁদে কেঁদে আরানকে কল করে শর্মি। আরান কল ধরতেই ন্যাকা কণ্ঠে বলে, ফোন ধরছিলা না কেন? তোমার ফোন ওয়েটিং ছিল কেন? শামিরা আর ইনায়া কল করেছিল। ওরা আমাকে কোনো কুদ্দুস মামার বউ বানাতে চাইছেন। ফুচকা বানায়। এখন কি করব বাবু? আরান বিরক্ত হয়। এদিকে গার্লফ্রেন্ডের ন্যাকামি আর অন্যদিকে বন্ধুর দেবদাস ভঙ্গিমা। বিরক্ত হয়ে কল কেটে দেয়। বন্ধুর কাঁধে হাত রেখে বলে, তুই আর তোর বুক কি শুরু করলি নীল? চলবে? আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব ৮। তীব্র বাতাসে ঘরের সবকিছু প্রায় উলটপালট হয়ে গিয়েছে। ভীষণ জোরে এক বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে যায় ইনায়ার। শামিরা যাওয়ার পরপরই ইনায়া ঘুমিয়ে গিয়েছিল। চোখ খুলে এক ঝলক তাকায় ঘড়ির দিকে। বিকেল ৫টা বেজে গিয়েছে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। ইনায়া উঠে চোখ ডলতে ডলতে নিচে যায়। বাড়ির সকলে গম্ভীর হয়ে বসে রয়েছে। কারণ নীল এখনও বাড়ি ফেরেনি। ইনায়ার বুকের মধ্যে ধুক করে উঠে। সেই যে বের হয়েছে, এখনও ফিরল না কেন? সবাই একের পর এক ফোন করেই চলেছে। মুষলধারে বৃষ্টির সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সেই সাথে কলিং বেল বেজে ওঠে। শিমু জাহান দৌড়ে যান দরজা খুলতে। বাকি সকলে নীরব দর্শক হয়ে তাকিয়ে রয়েছে সেদিকে। দরজার বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে নীল। ভেজা চুল কপালে এসে ঠেকেছে, টুপ টুপ করে পানি গালে পড়ছে তার, তবে কোনো হেলদোল নেই। শরীরের সাথে ভেজা সাদা শার্টটা একেবারে মিশে রয়েছে। নীল ধীর পায়ে বাড়ির ভেতরে ঢোকে। দুর্বল চোখে ইনায়ার দিকে তাকায়। চোখ লাল, তবে সে লাল রাগ প্রকাশ করছে না। প্রকাশ করছে অসুস্থতা। ইনায়ার মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। নীল সরাসরি এমনভাবে তাকায় যেন সে আগে থেকেই জানে ইনায়া এখানেই রয়েছে। রুবিনা, ইয়াসমিন এবং আয়েশা আক্তার নীলের কাছে আসে। পরম যত্নে একজন কপালে হাত দেয়, অপরজন শাড়ির আঁচল দিয়ে মাথা মুছিয়ে দিতে থাকে। নীলের কপালে হাত রেখে আঁতকে উঠে রুবিনা। শিমু জাহান এর দিকে তাকিয়ে বল, ভাবি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তবে নীল কথার তোয়াক্কা করে না। উপরে উঠে চলে যায় নিজের রুমে। ছেলের অবস্থা দেখে শিমু জাহান আর চুপ থাকতে পারছে না। মায়ের মন। আকবর দেওয়ানের সামনে গিয়ে বলে, শান্তি পেয়েছ? আকবর দেওয়ান কোনো জবাব দেন না। শিমু জাহান অপেক্ষা না করে চলে যায় নীলের ঘরের দিকে। বাড়ির সকলের মনটা বিষণ্ণ হলেও সেখানেই উপস্থিত একজন ভুগছে তীব্র অনুশোচনাতে। মনের মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে, সেও আর সেখানে দাঁড়ায় না তাই সোজা উপরে উঠে যায়, উদ্দেশ্য নীলের রুম। নীলের রুমের বাইরে ইনায়া দাঁড়িয়ে। ভেতরে ঢুকতেও লজ্জা করছে তার। এত কিছু তো তার জন্যেই হল। এসব ভাবতে ভাবতে ইনায়া বলেই ফেলে লজ্জা সরিয়ে, বর্মা, ভেতরে আসি? শিমু জাহান শান্ত স্বরে জবাব দেন, জিজ্ঞেস করতে হয় নাকি? আয়। ইনায়া চট করে ভেতরে ঢুকে পড়ে। রুমটা পর্যবেক্ষণ করে বলে, নীল ভাই কোথায় বর্মা? শিমু জাহান ইশারা করে বাথরুমের দিকে। ইনায়া গিয়ে শিমু জাহানের পাশে বসে। তবে তার স্থায়িত্বকাল বেশিক্ষণ নয়। নীল বের হতেই সরাসরি চোখ পড়ে ইনায়ার দিকে। ক্ষিপ্ত হয়ে দুর্বল চোখে তাকালো মায়ের দিকে, বল, ওকে এখান থেকে যেতে বলো মা। আমি না হয় অনেক ঝামেলা করব। শিমু জাহান অসহায় চোখে তাকায় ইনায়ার দিকে। কিন্তু সে দৃষ্টি ইনায়া বোঝে না। কারণ তার চোখ ঝাপসা হয়ে এসেছে। চোখের পানি পড়ার আগেই সে সেই স্থান ত্যাগ করে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কারণ দরজা খোলা থাকলে নীলকে দেখতে হবে। আর নীল তো তাকে সহজেই করতে পারছে না। এসব ভেবে ইনায়া বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। তার সাথে ইনায়ার কান্নার পরিমাণও। এই বিকালে এমন ঝড় বৃষ্টি শামিরার মোটেও ভালো লাগছে না। এই প্রেম করার মতো ওয়েদার তার মতো সিঙ্গেল মানুষদের জন্য নয়। অমনি মাথায় এক জটিল বুদ্ধি আসে তার। নিজে সিঙ্গেল হলেও আমার এক মিঙ্গেল বান্ধবী তো রয়েছে। ওকে ফোন দিয়ে জ্বলানো যাক। কথাটা দ্বিতীয়বার ভাবে না শামিরা। দ্রুত কল দেয় শর্মিকে। প্রথমবার রিং বাজার সাথে সাথে শর্মি কল ধরে। তবে ফোন রিসিভ করেই শুরু হয় তার ন্যাকা কান্না। দোস্ত আরান আমার কল ধরছে না। তুই একটু বলতো আমার কল যেন ধরে। একই অদ্ভুত কথা বলছেন আপনি মামি। আরান টারান আবার কে? পরপুরুষের নাম মুখে আনার দরকার নেই। আপনি শুধু কুদ্দুস কুদ্দুস বলবেন দিনরাত। আমি কষ্ট পাচ্ছি আর তুই মজা নিচ্ছিস। না মামি, আপনি কষ্ট পাবেন না দয়া করে। কুদ্দুস মামা ওপস্বরী। কুদ্দুস দুলা আপনাকে নিতে আসবে। একদম মন খারাপ নয়।
স্বামীরা নিজে হেসে কুটি কুটি হলেও শর্মিকে থামানো যাচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে আরানকে কল দেয় সে। মিনিট 5 পরে পুনরায় শর্মিকে কল দিয়ে বলে, দোস্ত ভাইয়ার সাথে কথা হয়েছে। শর্মির চোখ চিক করে ওঠে। আনন্দিত হয়ে জিজ্ঞেস করে, কি বলল? বলল তুই যেন তাকে ভুলে যাস। আর আমরা যে দুলাভাইকে তোর জন্য সিলেক্ট করেছি তাকে চুপচাপ বিয়ে করে নিতে। শর্মি সমীরাকে দ্রুত থামিয়ে বল, এসব বিষয় নিয়ে মজা করিস না। বিশ্বাস কর, আমি সিরিয়াস। ভাইয়ার নিজে কুদ্দুস দুলাভাইয়ের সাথে কথা বলতে যাবে। তোর বাসায় পরশুদিনই কুদ্দুস দুলাভাই তার পরিবার নিয়ে তোকে দেখতে আসবে। আমি যাই, কাজ করি, অনেক কাজ আছে। ইনায়াকেও জানাতে হবে। বিয়ে বলেই স্বামীরা কল কেটে দেয়। নীলের জ্বরে গা পুড়ে যাচ্ছে। 104 ডিগ্রি ফারেনহাইট। ইনায়ার দরজায় কড়া নাড়তেই ইনায়া দরজা খুলে দেয়। শিমু জাহান দাঁড়িয়ে ইনায়ার গালে হাত রেখে বললেন, চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস তো? ঘুমিয়েছিলাম বর্মা। কিছু বলবে? তোর নীল ভাইয়ের জ্বর অনেক বেড়েছে। তোর মা আর মেজমা রান্না করেছে। আমি গিয়ে একটু দেখে আসি আর নিয়ে আসি। ততক্ষণে কি তুই একটু বসতে পারবি মা? ইনায়ার কথাটা শুনে মনে হচ্ছে এখনও দৌড়ে নীলের রুমে চলে যেতে। তবে সে তার বর্মার জবাবে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বল। শিমু জাহান যেতেই ইনায়া দ্রুত নীলের রুমে যায়। ঘুমন্ত অবস্থায় নীলের পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে দেখে ইনায়া। এত রাগী বদমেজাজি জেদি মানুষটাকে কত নিষ্পাপ লাগছে দেখতে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। সব সৌন্দর্য একত্রিত হয়ে এই শরীরে চলে এসেছে। ইনায়ার হাত আপনাআপনি চলে যায় নীলের কপালে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। হাত রেখেই ইনায়া চমকে ওঠে। মনে হচ্ছে জ্বলন্ত কয়লার উপরে হাত রেখেছে সে। দ্রুত জলপটি নীলের কপালে রাখে। আরেকটা কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে হাতের তালুতে, কবজিতে, পায়ের পাতায় দিয়ে ভালো করে মুছিয়ে নেয়। শরীরের তাপমাত্রা না কমা পর্যন্ত এভাবেই দিতে থাকে। এত আলতোভাবে হাত ছোঁয়ায় যেন জ্বর নিজে থেকেই বলবে, আমি চলে যাচ্ছি। শিমু জাহান রুমে আসতেই ইনায়া উঠে পড়ে। নীলের গায়ের তাপমাত্রা কমেছে দেখে বুঝতে পারে, মেয়েটাই কিছু জাদু করেছে। নীল অসুস্থ হলে সব সময় যেমন করে সারিয়ে তোলে, ঠিক তেমন কিছুই। 209 বার কল দেওয়ার পরে আরান শর্মির কল ধরেই 100টা অজুহাত দাঁড় করিয়ে দেয় কল না ধরার। সেসব কথা এড়িয়ে শর্মি আরানকে সোজা প্রশ্ন করে, তুমি স্বামীরাকে কি বলেছ? কি? কাকে যেন আমাকে বিয়ে করে নিতে? ও হ্যাঁ, কোনো এক কুদ্দুস দুলাভাই এর কথা বলছিল। লোকটি খুব সিরিয়াস দেখলাম। আমিও কথা বলেছি। পরশু আসবে বল তোমায় দেখতে। কি যা তা কথা এসব। আসলেও খোঁজ নিয়েছি। ওনাকে ওনার এলাকার সবাই পাংখু আবুল বলে চিনে। ছেলে ভালো, বাড়ি আছে বড়, সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে। এলাকায় গিয়ে পাংখু বললেই ওনার বাসা সবাই দেখিয়ে দিবে। লোকটা বুড়ো হলেও কথার দাম অনেক। আসবে যখন বলেছে তখন আসবেই। এখন উপায় তো দেখি না। পালায়ে যাই। ভেবে বলি, ভাবতে হবে না, কাল সকাল 1টায় আমি সায়েদাবাদ বাস স্ট্যান্ডে থাকব। তুমি তার আগেই চলে আসবে। রাখি এখন, বাই বাই। চলবে? আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 9। শরীরের উপর কিছুর উপস্থিতি টের পেয়ে নীলের ঘুম ভেঙে যায়। ইনায়া ছোট্ট শরীর নিয়ে নীলের চৌড়া বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। ঘুমন্ত অবস্থায় এত মায়াবী লাগছে তাকে। তবে সে মায়া নীলের মন গলাতে পারে না। অমনি শোয়া থেকে উঠে বসে পড়ে সে। হুট করেই নীলের এমন কর্মকাণ্ডে ইনায়া আতঙ্কিত হয়ে জেগে উঠেছে। তাড়াহুড়ো করে উঠে আমতা আমতা করে বল, সারা রাত ঘুমাইনি তো। আমি আসলে মাত্রই এসেছিলাম। সরি। হুট করে ঘুমিয়ে পড়েছি। বুঝিনি এমন হবে। নীল উঠে ইনায়ার হাত বিছানার সাথে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বল, বুঝিসনি কি করে? এসব নাটক আমার সাথে করবি না। ইনায়া চোখ খিচে বন্ধ করে নেয়। নীল পুনরায় বলে, আমার কাছে আসবি না আর। না হয় এভাবেই ব্যথা পেতে হবে। বলেই ইনায়াকে ছেড়ে দেয় নীল। কটাক্ষ করে বলে, হাত চেপে ধরেছি বলে অস্বস্তি বোধ হবার কথা তো না তোর। তুই আসবে অভ্যস্ত। কথাটা ইনায়ার কানের মধ্যে বাজতে থাকে। এর আগে নীল ভাই এত বকাবকি করেছে, কষ্ট দিয়েছে। কিন্তু চরিত্র নিয়ে কথা বলল আজ প্রথম। ইনায়ার গলার মধ্যে মনে হচ্ছে কিছু আটকে আছে। কান্না পাচ্ছে ভীষণ করে। নীল সামান্য সময়ের জন্য হাত চেপে ধরলেও ইনায়ার হাত পুরো রক্ত লাল হয়ে গিয়েছে। সেদিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে যায় ইনায়া।
নীল এত অপমান করছে যে মনে হচ্ছে না কখনো আর তার মুখোমুখি দাঁড়াতে। নীলের জ্বর এখন নেই বললেই চলে। বৃষ্টির পানি লেগে যে জ্বর আসে তা নীলের শরীরে বেশিক্ষণ স্থায়ী হয় না। উঠে ফ্রেশ হতে চলে যায় সে। আরানের কল এসেছিল একটু আগে। ছেলেটা ঝামেলা পাকিয়ে রেখেছে, পোক্ত হাতে সামলাতে হবে এখন। নীল সকলের সাথে খাবার টেবিলে বসেছে। তাকে দেখেই রুবিনা ইয়াসমিন বললেন, ইনুকে সেই কখন পাঠিয়েছিলাম তোকে তুলতে। এখন পাঠালো সে মেয়ে। কিন্তু ও কোথায়? কে কোথায় তা দেখার সময় নেই এখন মেজমা। আমায় খেতে দাও, কাজ আছে একটু জরুরি। আকবর দেওয়ান ও নীল মুখোমুখি বসেছে। তবে দুজনের মধ্যে কোনো কথা নেই, এমনকি চোখাচোখিও হয় না। যে যার জেদ নিয়ে পড়ে রয়েছে। বাবা ছেলের রাগ অভিমানের জাতাকলে পড়েছেন শিমু জাহান। তাদের দেখে দীর্ঘশ্বাস ছেড়ে কাজে মন দেন তিনি। সকলের খাওয়ার মাঝে অনু ইনায়াকে এক কথায় জোরপূর্বক টেনে আনে। চেয়ারে বসিয়ে আয়েশা আক্তারকে বল, ছোট মা, ইনুপু খেতেই চাইছে না। তুমি মেরে খাওয়াও তো। আমি এনে দিয়েছি, বাকিটা করে দাও। ইনায়ার মুখ ভার। লজ্জায় নীলের দিকে তাকাতে পারছে না। তবে চোখ বারবার সে মুখশ্রী দেখতে চায়। নির্লজ্জ হয়ে তাকিয়েই ফেলে নীলের দিকে। সে চোখ বলছে, সরি নীল ভাই। শ্রী। চোখের ভাষা নীলের বোধগম্য হয় কিনা বোঝা যায় না। তবে ইনায়ার দিকে দৃষ্টি পড়তেই আধ খাওয়া খাবারের মধ্যে পানি ঢেলে উঠে যায় সে। সকলের বাধা কে নেয় কানে। হনহনিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ইনায়ার গলা দিয়ে আর খাবার নামে না। গলার মধ্যে কেমন যেন দলা পাকিয়ে আসছে। কোনো রকমে পানি দিয়ে গিলে উঠে পড়ে। শর্মি আর স্বামীরা সায়দাবাদ বাসস্ট্যান্ড এসে দাঁড়িয়ে আছে। 1 ঘণ্টা 20 মিনিট ধরে। তবে আরানের কোনো খোঁজ নেই। স্বামীরা বেশ বিরক্ত হয়ে শর্মির দিকে তাকায়। এই গরমের মধ্যে এমন পরিবেশে আর বেশিক্ষণ থাকা তার জন্য সম্ভব না। এদিকে ইনায়ার সাথেও যোগাযোগ করতে পারছে না। ফোনটা ইনায়ার কাছে নেই। তবে এত কাহিনী ওকে আজই জানাতে হবে। স্বামীরা সব চিন্তা করে আর চুপ থাকতে না পেরে বলেই ফেলে, তোকে তো কালই বলেছিলাম উনি আসবে না। আমাকে নিজে বলেছেন যে তুই যেন বিয়ে করে নিস। তাও তুই সে ছেলের জন্য অপেক্ষা করবি। কাল ও বলেছিল ও আমায় বিয়ে করবে। তুই এমন বলিস না। স্বামীরা ভ্রু কুঁচকে আর চোখে তাকায় শর্মির দিকে। বলে, আদৌ বলেছিল? মনে কর তো ঠিক করে। বেশ কিছুক্ষণ শর্মি চিন্তা করে। স্বামীরা পুনরায় তাকিয়ে বলে, তুই যখন এখানে আসতে বলেছিলি তখন উনি রাজি হয়েছিল? শর্মি অকপটে না বলে। স্বামীরা শর্মির কাঁধে হাত রেখে বলে, আশা করি বুঝেছিস। চল এখন। শর্মি স্বামীরার হাত আটকে ধরে। ছলছল চোখে তাকিয়ে বলে, আরেকবার কল দেই। 60 বারের অধিক কল দিয়ে ফেলেছে এই অবধি। প্রত্যেকবার এক উত্তর। কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। প্লিজ ট্রাই আফটার সাম টাইমস। থ্যাংক ইউ। শর্মি হতাশ হয়ে তাকায় স্বামীরার দিকে। যেন মুহূর্তে সে কান্নায় ভেঙে পড়বে। বিষয়টি স্বামীরা উপলব্ধি করতে পারে। শর্মিকে সান্ত্বনা দিতে গিয়ে বলে, খবরদার চোখের পানি ফেলবি না। যে ছেলে তোকে ধোঁকা দিয়েছে তার জন্য কাঁদবি তুই? বল তার জন্য কাঁদবি? শর্মি কোনো জবাব দেয় না। কোনোরকমে কান্না আটকায়। স্বামীরা পুনরায় বলে, শোন, মেয়েদের একটা গেলে আরেকটা আসে। একদম মন খারাপ করিস না। ওই ছেলে ধোঁকাবাজ। তুই চিন্তা করিস না। তোর কি এত খারাপ অবস্থা নাকি? দেখতো আমাদের কুদ্দুস দুলাভাই তোর জন্য কেমন পাগল হয়ে আছে। তোর তো অভাব হবে না দোস্ত। এরপরও কষ্ট পাবি। শর্মি চুল ঝাড়া দিয়ে স্বামীরার দিকে তাকায়। বলে, শর্মি আর এত সহজে কান্নার করার মেয়ে থাকবে না। ওকে আমি দেখিয়ে দিব যে ওকে ছাড়াও আমি বিয়ে করতে পারি। এই না হলে আমার বান্ধবী। কালই তাহলে আমাদের কাঙ্ক্ষিত পাত্র দেখতে আসছে তোকে। আমাদের সকলের কাঙ্ক্ষিত দুলাভাই। এখন বাড়িতে যাই, রূপচর্চা শুরু করতে হবে তো। শোনো স্বামীরা, মেয়েরা তাদের সর্বোচ্চ জেদ দেখায় তার শখের পুরুষের সাথে কিভাবে জানিস? কিভাবে? বিয়ে করে। সেটা কুদ্দুসই হোক বা পাঙ্খু আবুলি হোক না কেন। অতঃপর 2 বন্ধু গলা জড়িয়ে ফিরে যায়। জীবনে প্রথম কারো জন্য কষ্ট পাওয়ার পরিমাণে তো তীব্রতর হচ্ছে ইনায়ার কাছে। বাড়িতে কারো সাথে কথা বলতেও খারাপ লাগছে। তার একটা কথা বলার জন্য সকলের ভেতর কি উথাল পাথাল অবস্থা। ইনায়ার দৃষ্টি ঝাপসা। সে চোখ সকলের থেকে আড়াল করতে দ্রুত উঠে যায় ছাদে। বিকালে সে মাঝে মধ্যেই ছাদে আসে। ছাদ বাগানের যত্ন নিতে। কাল ঝড় বৃষ্টির কারণে অনেক ডালপালা ভেঙে পড়েছে।
ইনায়া সেগুলো পরিষ্কার করতে করতে চোখ যায় একটা বাক্সের দিকে। মনে মনে আওড়াতে থাকে সে। গতকাল এই বাক্সটা নীল ভাই মার্কেট থেকে এনেছিল না? এটা তো ওনার অফিসের কাজের। বাক্সটা নীলের হাতে তুলে দিলে তার অভিমান যদি কমে সে আশায় সেদিকে পা বাড়ায় ইনায়া। তবে কাছাকাছি যেতেই ব্যথায় সূচক আওয়াজ আপনা আপনি বেরিয়ে আসে ইনায়ার মুখ থেকে। পায়ের কাছে পড়ে রয়েছে অসংখ্য কাচের টুকরো। কৌতূহলী হয়ে বাক্সটা হাতে নিতেই কয়েক কদম পিছিয়ে যায় ইনায়া। গতকাল যে সকল চুড়ি সে হাতে পড়েছিল এখানে তার প্রত্যেকটি সেট সহ রয়েছে। ইনায়া ছোট্ট মাথায় অনেকগুলো বড় বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পায়ের যন্ত্রণা ভুলে নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে। নীল ভাই এগুলো কিনল কেন? আমাকে দেবে বলে? তাহলে ভেঙে ফেলেছে কেন? নাকি আমি পড়েছিলাম বলে রেগে ভেঙেছে এগুলো? কিন্তু ইনায়ার ভাবনার মাঝে ছেদ পড়ে আনানের ডাকে। আনান দৌড়ে হাঁপাতে হাঁপাতে ইনায়ার কাছে এসে বলে, ওহ এখানে তুই? পুরো বাড়ি তোকে খুঁজেছি। ইনায়া জবাব দেয় না। আনান আবার বলতে থাকে, কাল তোকে কোচিং থেকে আমি আনতে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া অনেকগুলো কাজ দিয়ে দেয়। তুই কি রেগে আছিস ইনু? ইনায়া ছোট করে জবাব দেয়, না। আনান ছাদে আসাতে পুরো ছাদে ভ্যানিলা এর ঘ্রাণে মোম করছে। এই পারফিউম ইনায়ার পছন্দ বলে আনান সেই থেকে এটিই ব্যবহার করছে। আনান ডান হাতের উপরিভাগ দিয়ে কপালের ঘাম মুছে ইনায়াকে বলে, মনে খারাপ? ইনায়া জবাব দেয় না। আনানের চোখ ইনায়ার পায়ের দিকে গেলেই ছাদে রক্ত দেখতে পায়। দ্রুত বসে ইনায়ার পায়ে হাত দিয়ে বলে, কি হয়েছে? ইনায়া অপ্রস্তুত হয়ে পা সরিয়ে নেয়। তবে সে বাধা আনান মানে না। দ্রুত রুমে নিয়ে পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। দেওয়ান বাড়ির সকলে সন্ধ্যায় একসাথে নাস্তা করে। সে আয়োজন বেশ বটসট করেই হয়। এক এক জনের পছন্দ অনুযায়ী এক এক দিনের রান্নার আইটেম থাকে। তবে চায়ের মধ্যে রোজই থাকতে হবে। ইনায়ার পায়ে ব্যান্ডেজ করিয়ে আনান ইনায়াকে ধরে নিয়ে আসে। এ সময় সকলে একসাথে গল্প করে বলে কেউ আর এখানে থাকাটা মিস দিতে চায় না। তবে আজ হয় ব্যতিক্রম। ইনায়া কিছুতেই আসতে চাইছিল না। আনান জোট করেই তাকে নিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামার সময় সকলের চোখ ইনায়ার পায়ের দিকে আটকে যায়। সাদা ব্যান্ডেজ সেদিকে আকর্ষণ করছে। মা আয়েশা আক্তার উতলা হয়ে জিজ্ঞেস করে, পায়ে কি হয়েছে? আনান জবাব দেয়, ছাদ থেকে পায়ে কাজ বিঁধেছিল। আমি বের করে ঔষধ লাগিয়ে দিয়েছি। চিন্তা করো না। রুবিনা ইয়াসমিন চায়ের ট্রে নিয়ে আসতে আসতে বলে, ছাদে কাজ এলো কিভাবে? ইনায়া নীলের দিকে তাকায়। তবে নীল সেদিকে পাত্তা দেয় না কোনো। চায়ের কাপ ট্রে থেকে তুলে নিয়ে খেতে থাকে। ইনায়া আর আনানো কাপ নিয়ে সোফায় গিয়ে বসে। ইনায়া নীলের পাশে বসতে গেলেই নীলের হাত থেকে কাপ পড়ে যায়। গরম চা ছিটকে গিয়ে লাগে ইনায়ার পায়ে। তবে ইনায়া প্রতিক্রিয়া দেখাল না। তাকিয়ে থাকল নীলের দিকে। নীল সে দৃষ্টি উপেক্ষা করে উঠে দাঁড়ায়। শিমু জাহানের দিকে ভাঙ্গা কাপের টুকরোগুলো তুলে দিয়ে তার ছোটমাকে বলে, ছোট মা, ব্যান্ডেজটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি একটু ঠিক করে দিও, আমি আসছি। বলেই আনানকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় নীল। চলবে? আড়ালে তুমি। লেখিকা শামিয়া সারা। পর্ব 10। আজ 2 দিন হল নীল ভাই ঠিকমতো খাচ্ছে না। আমাকে দেখলেই সে স্থান ত্যাগ করে। একবার তাকিয়েও দেখে না আমায়। এ তো অবহেলা কি জন্য? আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? এসব কথা শামিরাকে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ইনায়া। আজ খুব সকাল সকাল শামিরা ইনায়াদের বাড়িতে এসেছে। শর্মিকে আজ দেখতে আসার বিষয়ে ইনায়াকে সবকিছু জানানোর উদ্দেশ্যেই আসে সে। তবে এসে যে ইনায়ার এই হাল দেখতে হবে তা ছিল কল্পনার বাইরে। শামিরা ইনায়াকে সান্ত্বনা দিতে থাকে। শক্ত করে হাত ধরে বলল, এই তো চোখের নিচে ডার্ক সার্কেল ফেলে দিয়েছিস না ঘুমিয়ে ঘুমিয়ে। আজকে যে শর্মিকে দেখতে আসবে, এ অবস্থায় যাবি তুই? সকলে তো ভয়ে পেয়ে পালিয়ে যাবে। শামিরার কথা শুনে ইনায়া ফিক করে হেসে দেয়। বলে, কখন আসবে দেখতে? একটু পরেই। আমি তোকে নিয়েই একবারে যাব। শর্মিকে সাজিয়ে দিতে হবে। তুইও ওখানে গিয়েই রেডি হবি, এখন চল। আমি আর কি রেডি হব? তা দেখছি একটু পর। সকলে ভয় পেয়ে পালালে বিষয়টা ভালো লাগবে না। ইনায়া ফ্রেশ হয়ে শামিরাকে নিয়ে নিচে চলে আসে। টেবিল ফাঁকা, এখনো কেউ খেতে আসেনি। বাড়ির 3 গিন্নি ইনায়ার সাথে শামিরাকে জোর করে বসিয়ে খেতে দেয়। শর্মির বাসার ড্রজিং রুমে পাত্রপক্ষের প্রায় 10-12 জন উপস্থিত। মেয়ে দেখতে আসার আয়োজনে কেন কমতি নেই। শর্মিকে শাড়ি পরিয়ে দিয়েছে শামিরা। ইনায়াকেও টুকটাক করে সাজিয়ে দিয়েছে। ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক। সেই সাথে নিজেও তৈরি হয়ে নেয়। শর্মির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
ইনায়া কাছে গিয়ে চোখ মুছিয়ে বল, কান্না করিস না, তুই চাইলে বিয়ে ভেঙে দেওয়া যাবে। শর্মী ইনায়ার হাত সরিয়ে বলে, একটা মেয়ের জেদ কতটা ভয়ানক হতে পারে আমিও দেখিয়ে দিব। এখন সামনে রাস্তার ৯০ বছরের ফকির কেউ থাকলেও আমি রাজি হয়ে যেতাম। ইনায়া আর স্বামীরা মুখ চেপে হাসে। তাই বলে এই অবস্থা। ওরা দুজনে শর্মীকে ধরে নিয়ে যায় ড্রয়িং রুমে। সোফায় মাথায় ঘোমটা দিয়ে বসে পড়ে শর্মী। বিয়ের সব পাকা কথা চলাকালীন কালো রঙের শার্টের হাতা ভাঁজ করতে করতে ভেতরে প্রবেশ করল নীল। নীলকে দেখতে ইনার মুখ হা হয়ে যায়। মুখ থেকে বেরিয়ে আসে একটি কথা, নীল ভাই। ইনায়া আর স্বামীরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রয়েছে। ইনায়ার মুখে এমন কথা শুনে শর্মী মুখ তুলে তাকায়। নীলের দেখা মেলে, তবে সেই সাথে তার সামনাসামনি আরানকে দেখতে পায় সে। পাত্র হয়ে বসে রয়েছে। শর্মীর দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় আরান। তবে এই হাসি শর্মীর গা জ্বালিয়ে দিচ্ছে। নীলকে অসময়ে এখানে দেখে সবাই অবাক। স্বামীরা ইনায়ার কানের কাছে ফিসফিস করে বলে, তোর সো কল্ড ভাই এখানে কোনো? ঠোঁট উল্টিয়ে ইনায়া জবাব দেয়, কি জানি। নীল আর চোখে একবার ইনায়াকে দেখে বলে, পাত্রপাত্রী রাজি। শর্মী এতক্ষণ হতভম্ব হয়ে বসে থাকলেও নীলের প্রশ্ন শুনে দাঁড়িয়ে পড়ে। জবাব দেয়, না, আমি রাজি না। স্বামীরা আর ইনায়া এ বিয়ের বিষয়ে সবটা জানত। আরান সেদিন স্বামীরাকে কলেই জানিয়ে দেয় সে শর্মীকে এভাবে সারপ্রাইজ দিতে চায়। পরবর্তীতে স্বামীরা ইনায়াকে এই বিষয়ে জানায়। কিন্তু শর্মী খুশি না হয়ে তো উল্টো যে অভিমান করে রিল। দুজনেই শর্মীর দিকে তাকিয়ে ইশারায় সরি বলে। শর্মী শেষবে তোয়াক্কা করে না। উপায়ন্তর না পেয়ে আরান উঠে বলে, আমরা একটু আলাদা কথা না বললে বিষয়টা তো আগাবে না। তাই একটু কথা বলার জন্য সময় দরকার। আরানের প্রস্তাবে বাড়ির বড়রা রাজি হয়। তাদেরকে ছাদে কথা বলার জন্য পাঠানো হলেও সাথে স্বামীরা, ইনায়া আর আরানের কাজিন হৃদ যায়। ছাদের দরজা দিয়ে প্রবেশ করার মুহূর্তে হ্যাচকা টানে ইনায়াকে দেয়ালের সাথে চেপে ধরল নীল। ডান হাতের তালু দিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে দিয়ে বলে, রাতে ঘুমাস না, সব সময় চোখে পানি, মনে এত কষ্ট। তাহলে এখন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিস কেন? আবার নাচতে নাচতে ছাদেও চলে এলি। ওই ছেলে কিভাবে তাকাচ্ছিল দেখিসনি? কোনো ছেলে? ওহ, তুই তো বুঝিসই না কিছু। নিচে যা, আমি বাড়িতে নিয়ে যাবে একটু পরে। ইনায়া অবাক হয়ে নীলের কথা শুনছে। ব্যবহারে হঠাৎ এমন পরিবর্তন। ইনায়া যেতে গেলে নীল আবার তাকে ডাক দেয়। ইনায়া পেছন ফিরে তাকাতে নীল বলে, আর কখনো যেন বাইরে এভাবে লিপস্টিক নিয়ে থাকতে না দেখি। ইনায়া ভ্রু কুঁচকে তাকায় নীলের দিকে। নীল বলে, পেতনির মতো লাগে। মন খারাপ করে ইনায়া ঠোঁট ভালো করে মুছতে মুছতে নিচে নেমে যায়। এদিকে আরান শর্মীর কাঁধ ঝাঁকিয়ে বলে, বিয়েতে এখন রাজি না কেন? কারণ আপনি আমায় কিছু জানাননি। আপনি? হ্যাঁ। তোমাকে সারপ্রাইজ দিলাম। ভেবেছিলাম খুশি হবে। পাঙ্খু আবুল এলে খুশি হতাম। হ্যাঁ, তা তো বুঝি। এই আশা নিয়েই তো সেজেগুজে গিয়েছিলে। কিন্তু আশায় নৈরাশ্য। স্বামীরা তাদেরকে থামিয়ে বলে, আচ্ছা বাবা, আর ঝগড়া না। রাজি হয়ে যা বন্ধু। ঠিক আছে, তবে শর্ত আছে। আরান আগ্রহ নিয়ে বলে, আমি রাজি, কি শর্ত? তোমাকে আমি পাঙ্খু বলেই ডাকব। আমাকে কষ্ট দেওয়ার শাস্তি। আরানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তবুও রাজি হয় সে, বিয়ে তো হোক আগে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নীলের দিকে তাকিয়ে ইশারা করে, ডান। স্বামীরা কৌতূহল আর ধরে রাখতে না পেরে বলে, ভাইয়া, নীল ভাইয়াকে চিনেন আপনি? ও আমার বেস্ট ফ্রেন্ড। শর্মী আর স্বামীরা একই সাথে অবাক হয়। শর্মী প্রশ্ন করে, আগে বলনি কেন? দরকার হয়নি, আজ প্রশ্ন করলে তাই বললাম। আর তোমাকে আমি ওর কারণেই চিনেছি। আর বেশি কিছু জানতে চেয়েও না, বলা মানা। নীল নিচে এসে সবাইকে জানিয়ে দেয়, জামাই বু রাজি। ইনায়া খুশি ধরে রাখতে না পেরে তাল দিয়ে বলে, আপ কিয়া করেঙ্গা কাজী। পরবর্তীতে নীলের চাহনি দেখে চুপ হয়ে যায়। বাইকে উঠে হেলমেট পরে ইনায়ার হাতেও আরেকটা হেলমেট বাড়িয়ে দিল নীল। হেলমেট পরে ইনায়া পেছনে উঠে নীলের কাঁধে হাত রাখে। তবে বাইক স্টার্ট দিতেই নীল ইনায়াকে বল, হাত সরা কাঁধ থেকে। অবাক হয়ে ইনায়া তাকিয়ে থাকে নীলের দিকে। নীল পুনরায় বলে, শুনি কি বললাম? হাত সরা। ইনায়া হাত সরিয়ে নেয়। ঘাট ঘুরিয়ে ইনায়াকে এক ঝলক দেখে নীল বলে, তুই এসবে অভ্যস্ত জানি। বাট ইউ নো হোয়াট? আমি কমফোর্ট ফিল করি না। বেশ অনেক দূর যাওয়ার পরে নীল অনেক জোরে ব্রেক করে। ইনায়া হুমড়ি খেয়ে পড়ে নীলের গায়ের ওপর। ভয়ে শক্ত করে বুকে হাত দিয়ে পেঁচিয়ে ধরে।
জিম করা শক্ত বড়ি, শার্টের প্রথম 3টে বোতাম খোলা। নীলের উন্মুক্ত বুকে ছোঁয়া লাগে ইনায়ার হাতের। বুকের ধুকধুকানি ইনায়া অনুভব করছে। হঠাৎ ইনায়ার হার্টবিট বেড়ে যায়। শুকনো ধোক গিলল সে। নীল ইনায়ার হাত সরিয়ে বলতে থাকে, এই ব্রেকেই এই অবস্থা। বেশি দূরেই হাত চলে এসেছিল তোর। তার থেকে বরং কাঁধেই হাত রাখ। এ তো মাখামাখি ভালো লাগে না। নীলের বলা কথা ইনায়ার কাছে বাম্পার অফারের মতো লাগে। অপমান আজ মাথায় ঢুকছে না, মন চাচ্ছে এই অফারটা লুফে নিতে। ঝট করে হাত দিয়ে নীলের কাঁধ আঁকড়ে ধরে ইনায়া। চলবে? গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।